আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সততা মেডিকেল অ্যাডমিশন প্রকল্পের পক্ষ থেকে টানা 35 দিন ফ্রি ক্লাস ক্যাম্পেইনের আজকে কেমিস্ট্রি চতুর্থ ক্লাস। আমি তাফসিফ ভাইয়া, ঢাকা মেডিকেল কলেজ থেকে তোমাদের সাথে আজকে কেমিস্ট্রির আহ, সবচেয়ে বেশি আতঙ্ক এবং সবচেয়ে বেশি শঙ্কার পূর্ণ যেই অধ্যায়টা একাডেমিক বলো বা অ্যাডমিশন লাইফে তোমাদেরকে সবচেয়ে বেশি পীড়া দেয়, যে অধ্যায়টা সেই জৈব রসায়ন নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদের চেষ্টা থাকবে আগামী কেমিস্ট্রির বাকি যে 4টি ফ্রি ক্লাস আছে সেখানে আমরা এই সবচেয়ে ডিসকমফোর্টের জায়গা যে চ্যাপ্টারটা সেটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব, অর্গানিক কেমিস্ট্রি। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের চ্যাপ্টারটাতে শুরু করে দিই। মেইন বইয়ের এই যে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন। তো জৈব রসায়নে আলোচনা করার আগেই প্রথমে আমাদেরকে অর্গানিক কম্পাউন্ড বা জৈব পদার্থ ব্যাপারটা কি সেটা সম্বন্ধে ধারণা রাখা দরকার, সন্দেহ নেই। তো অর্গানিক কম্পাউন্ড বা জৈব পদার্থ, অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ যৌগ আর কি, বাংলা যদি আমি সেটাকে বলতে চাই। আহ জৈব যৌগকে তুমি অনেকভাবে ডিফাইন করতে পারো, সংজ্ঞায়িত করতে পারো। তবে এটা সবচেয়ে সরল সংজ্ঞাটা হচ্ছে বেসিক্যালি জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন যে যৌগ, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন দিয়ে গঠিত যে যৌগ, সেই হাইড্রোকার্বন এবং এবং তাদের উপজাতক এবং তাদের উপজাতক যত যৌগ আছে, এই উপজাতক পরিবারের সদস্য সবাইকেই আমরা জৈব যৌগ হিসেবে গণ্য করতে পারি। আম, উপজাতক বলতে আমরা কি বোঝাচ্ছি? বেসিক্যালি হাইড্রোকার্বন যে কম্পাউন্ড গুলা বা যৌগগুলো যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারের মধ্যে হাইড্রোজেনকে রিপ্লেস করে, সাধারণত হাইড্রোজেন রিপ্লেস হয়, হাইড্রোজেনকে রিপ্লেস করে প্রতিস্থাপন করে যখন অন্য কোনো গ্রুপ আসে বা অন্য কোনো পরমাণু বা অণু আসে, তার মানে কি সেটা হাইড্রোকার্বন যৌগ থেকে আহ উপজাতক হিসেবে সৃষ্টি হওয়া একটা যৌগ, তাই না? হাইড্রোজেনকে রিপ্লেস করে সৃষ্টি হওয়া যৌগ, তাহলে সেই ধরনের যৌগগুলোকে যে হাইড্রোকার্বনের বেসিক স্ট্রাকচার এবং সেই বেসিক স্ট্রাকচারে হাইড্রোজেনকে রিপ্লেস করে অন্য গ্রুপ বা অন্য পরমাণুর প্রতিস্থাপনের মধ্য দিয়ে গঠিত যৌগ, তাদের সবাইকে মিলে যেই যৌগের পরিবারটা গঠিত হচ্ছে তাদেরকে আমরা জৈব যৌগ বলতেছি, জৈব যৌগ বলতেছি। আর জৈব যৌগের আরেকটা বেসিক ব্যাপার হচ্ছে সাধারণত সাধারণত আহ জীব দেহে জৈব যৌগ পাওয়া যায়। সাধারণত জীব দেহে পাওয়া যায় জৈব যৌগ। সাধারণত, এখানে অবশ্যই ব্র্যাকেটে আমাকে সাধারণত কথাটা অ্যাড করতে হবে। জৈব যেহেতু আমি বলতেছি, অর্গানিক যেহেতু বলতেছি, তার মানে এটা জীবনের সাথে সম্পৃক্ত, অর্থাৎ লিভিং ম্যাটার বা জীবিত দেহে, জীব দেহে অবশ্যই এই যৌগগুলা পাওয়া যাবে মেইনলি। তবে তার অর্থ কি শুধুমাত্র জীব দেহেই পাওয়া যায়? কৃত্রিমভাবে ধরো ল্যাবরেটরিতে, রসায়নাগারে কি তাদেরকে এই ধরনের যৌগ সংশ্লেষ করা সম্ভব না? অবশ্যই সম্ভব। সো জীবদেহে সাধারণত তাদেরকে পাওয়া যায়, বাট কেমিক্যাল রিয়েকশন ঘটনার মধ্য দিয়ে ল্যাবরেটরিতেও ল্যাবরেটরিতেও এই জৈব যৌগ উৎপন্ন করা সম্ভব। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব, সর্বপ্রথম কে করে দেখিয়েছেন, এই ইতিহাসটা একটু পরে আমাদের আলোচনা আসছে। তো সো মূলত জীবদেহেই জৈব যৌগগুলা পাওয়া যায়, মূলত ওই জীব থেকেই মূলত জৈব এই বিশেষণটা এসেছে। তবে ল্যাবরেটরিতেও কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক কৃত্রিম বিক্রিয়ার সাহায্যে জৈব যৌগ উৎপাদন করা বা সংশ্লেষ করা সম্ভব। এই হচ্ছে তোমার বেসিক জৈব রসায়নের আইডিয়া। আর হাইড্রোকার্বন ব্যাপারটা কি? হাইড্রোকার্বন হচ্ছে মূলত কেন্দ্রীয় পরমাণু থাকবে কার্বন এবং তার চারপাশে হাইড্রোজেন থাকবে। ধরো এই যে CH4 বা মিথেন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত, এই যে মিথেন সবচেয়ে পরিচিত যে জৈব যৌগ। সাধারণত জৈব যৌগ আলোচনা এই CH4 দিয়েই শুরু হয়। এখানে দেখো কেন্দ্রীয় পরমাণুটা হচ্ছে কার্বন। কার্বন সাধারণত কেন্দ্রীয় পরমাণু হয়, কার্বন সাধারণত কেন্দ্রীয় পরমাণু হয় এবং তার চারপাশে অন্য ভ্যালেন্সি গুলা বা যোজ্যতা হাইড্রোজেন পরমাণু দিয়ে এই ক্ষেত্রে পূরণ হচ্ছে। এবং অবশ্যই এখানে এই এটা এই সাধারণত
হাইড্রোকার্বন গুলা চেইন আরো বড় করা সম্ভব। এই কার্বন কার্বন নিজের নিজের সাথে নিজের বন্ধনের মধ্য দিয়ে আরো এই চেইনটাকে বড় করা সম্ভব। সো এটা শিকল তৈরি করতে পারে এভাবে, অথবা সে এটা বলয় বা রিং লাইক স্ট্রাকচার তৈরি করতে পারে, যেখানে দুইটা যে প্রান্তীয় কার্বন সেটা একটা একটা সাথে যোগ করে একটা রিং লাইক স্ট্রাকচার তৈরি করতেছে। এরকম চেইন বা শাখা, শিকল শিকল বা বলয় সব ধরনের স্ট্রাকচারই কার্বন তৈরি করতে পারে। এই যে নিজের সাথে নিজে বন্ধন করার এবিলিটি, এটার নিজস্ব একটা নাম আছে। এই সবগুলো একটু আস্তে আস্তে আমরা সামনে দিকে পাবো। তো বেসিক্যালি মূল আইডিয়াটা হচ্ছে হাইড্রোকার্বন বলতে কার্বন কেন্দ্রীয় পরমাণু হিসেবে থাকবে, আর বাকি ভ্যালেন্সিগুলো হাইড্রোজেন দিয়ে মূলত পূরণ হবে। এটি হাইড্রোকার্বনের ডেফিনেশন। আর এই যে হাইড্রোজেন গুলোকে যখন আমি রিপ্লেস করতেছি অন্য কোনো গ্রুপ দ্বারা, মনে করো এখানে OH লাগতে পারে, বা এই যে NH2 লাগতে পারে, এরকম বিভিন্ন গ্রুপ, বা এই যে COOH, এরকম বিভিন্ন হাইড্রোজেনকে রিপ্লেস করে OH গ্রুপ বা হাইড্রোক্সি গ্রুপ বা অ্যামিনো গ্রুপ বা কার্বক্সিল গ্রুপ, বিভিন্ন অন্যান্য গ্রুপগুলোকে যখন আমি অ্যাড করতেছি তখন সেগুলো হচ্ছে হাইড্রোকার্বনের উপজাতক। এবং এই সবারই প্রত্যেকটারই আলাদা আলাদা নাম আছে। সো বেসিক্যালি এটাই কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত যৌগগুলার হাইড্রোজেনকে রিপ্লেস করে যে উপজাতগুলো তৈরি হচ্ছে তারা সবাই হাইড্রোকার্বন এই ফ্যামিলিটার অন্তর্ভুক্ত। ঠিক আছে না? ওকে, আমরা আমরা আবার বইয়ের পিডিএফটাতে শিফট করি। দেখো এখানেও কিন্তু এটাই বলছে শুরুতেই, যে জৈব যৌগ বলতে মূলত হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন যৌগ এবং তাদের থেকে উদ্ভূত যৌগ, মানে তাদের উপজাতগুলোকে বোঝায়। আচ্ছা, অনেক সময় এটা একটা MCQ আসে, যে হাইড্রোকার্বনের মধ্যে তোমার কার্বন আর হাইড্রোজেন পরমাণু ব্যতীত আর কোন কোন পরমাণু থাকতে পারে। দেখো, হাইড্রোজেন আর কার্বন তো আমরা অলরেডি মেনশন করে ফেলছি, তো এখানে অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন, পিরিয়ডিক টেবিলের গ্রুপ 17-র আন্ডারের যেই পরমাণুগুলো সেই হ্যালোজেনগুলো থাকতে পারে। এই বিভিন্ন রকমের মৌলগুলো সাধারণত হাইড্রোকার্বন আর হাইড্রোজেনকে রিপ্লেস করে থাকতে পারে। উদাহরণ হিসেবে আমরা মিথেন গ্যাস, মিথাইল ক্লোরাইড, মিথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড, এরকম বিভিন্ন যৌগের উদাহরণ দেখতে পারতেছি। এগুলো নিয়ে বিস্তারিত সামনে আসতেছে। আচ্ছা, এই যে কিছুটা ইতিহাস, যেহেতু জৈব যৌগ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং যে কোনো কেমিস্ট, যে রসায়নবিদ, তাকে জৈব যৌগ সম্বন্ধে অনেক ভালো ধারণা রাখতে হয়। এবং অবভিয়াসলি জৈব যৌগ আমাদের যেহেতু জীবদেহ থেকে মূলত পাওয়া যায়, এটার অনেক আম, কি বলবো, ব্যবহারিক প্রয়োগও আছে। ঠিক আছে, জৈব যৌগকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে বিভিন্ন রকম বিক্রিয়ার মাধ্যমে আমরা মানব জীবনে বিভিন্ন চাহিদা পূরণ করে থাকি। হ্যাঁ, এবং এটার ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আছে, শিল্প ক্ষেত্রে এটার প্রয়োগ আছে। সব মিলে জৈব যৌগের উপর যে রিসার্চ, এটা মানব ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সবসময় এখনো আছে। তো এই রিসার্চের, মনে করো যে ইনিশিয়াল ফেজে যখন আমরা অর্গানিক কম্পাউন্ডকে খুব একটা ভালোভাবে বুঝতাম না, তখন একটা মতামত প্রচলিত ছিল। ফ্রেডরিক বুলার নামক সায়েন্টিস্ট যে এই মতবাদের, যে থিওরির প্রবক্তা, এই মতবাদটা হচ্ছে প্রাণশক্তি মতবাদ। সো এটা একটা ইম্পর্টেন্ট MCQ। এই অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ যখন আমরা পড়তেছি, প্রচুর তথ্য আমরা এখানে জানবো। সো ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমরা এই এই স্লাইডের মধ্যে তোমাদেরকে, বা এই নোটবুকটার মধ্যে আলাদাভাবে লিখে লিখে দিব। আচ্ছা, ফ্রেডরিক বুলার বাংলা কিভাবে লেখে? বুলার, রসু হ না, বুহলার বানানটা একটু অদ্ভুত, তো তাই একটু ভুলে গিয়েছিলাম, দেখে নিলাম। এই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আমরা ক্লাসের এই ব্ল্যাক স্ক্রিনের মধ্যেও লিখে লিখে দিব, যাতে তোমাদের মাথায় থাকে। সো ফ্রেডরিক বুলার হচ্ছে এই প্রাণ শক্তি মতবাদের প্রবক্তা। আচ্ছা, আমার নিজের ছবিটাকে আমি একটু বাম দিকে নিয়ে আসি। প্রাণ শক্তি মতবাদের প্রবক্তা। প্রাণ শক্তি হচ্ছে ইংরেজিতে বলে ভাইটাল ফোর্স থিওরি। সো ভাইটাল ফোর্সটা কি, বা প্রাণ শক্তিটা কি? তো উনি বেসিক্যালি বলছে যে জীবদেহের মধ্যে এক ধরনের বিশেষ শক্তি থাকে, যেটাকে আমরা প্রাণ শক্তি বা ভাইটাল ফোর্স বলতেছি। এই ভাইটাল ফোর্স জীবদেহে, অর্থাৎ উদ্ভিদ দেহ বলো বা প্রাণী দেহ বলো বা নিম্ন শ্রেণীর জীবদেহ বলো, সেই জীবদেহে প্রাপ্ত এ বিশেষ শক্তি, জীবদেহে প্রাপ্ত এ বিশেষ শক্তির কারণে আমরা যে হাইড্রোকার্বন এবং তাদের উপজাতক অর্থাৎ জৈব যৌগগুলোকে চিনি। সেই জৈব যৌগ সমূহ কারণে জৈব যৌগ সমূহ শুধু
জীব দেহেই পাওয়া যায়, বুঝতে পারছো ব্যাপারটা? তো ওনার ধারণাটা ছিল এরকম যে জীব দেহের মধ্যে একটা বিশেষ ইউনিক ফোর্স আছে, যেটাকে উনি নাম দিছে প্রাণশক্তি বা ভাইটাল ফোর্স। সো এই ভাইটাল ফোর্স তো জীবদেহের মধ্যেই শুধু আছে, এই জন্য জীবদেহের মধ্যেই শুধু অর্গানিক কম্পাউন্ড গুলো বা জৈব যৌগগুলা পাওয়া যায়। এটা ছিল ওনার থিওরি। সো ফ্রেডরিক বুলার এই প্রাণশক্তি মতবাদের প্রবক্তা। তবে আম, বলো, মানে কি বলবো, আনইনটেনশনালি অনিচ্ছাকৃতভাবে এই জৈব যৌগের যে গবেষণা, সে গবেষণার মধ্যে একটা নতুন অধ্যায় সূচনা করেন একজন, এই যে বিজ্ঞানী নামটা দেখো, ওনার নাম হচ্ছেন, ওহ ও, এখানে তো আমি একটা ভুল করে ফেলছি, এক্সট্রিমলি এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি এক্সট্রিমলি সরি, এটা ফ্রেডরিক বোলার না, এটা হবে বার্জেলিয়াস। দেখেছো, আমি একটা ভুল করে ফেলেছি। ফ্রেডরিক বোলার প্রাণশক্তি মতবাদ জনক না, এখানে সায়েন্টিস্ট বার্জেলিয়াসের নামটা আসবে। এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। দেখেছো, আমিও ভুলে গেছি। সায়েন্টিস্ট বার্জেলিয়াস হচ্ছে প্রাণশক্তি মতবাদের প্রবক্তা, হ্যাঁ। সো উনার ধারণাটা ছিল যে জীবদেহের মধ্যে বিশেষ এক ধরনের শক্তি থাকে, ভাইটাল ফোর্স বা প্রাণশক্তি, যেটা অন্যান্য জড় পদার্থের মধ্যে এই শক্তিটা নাই, যার কারণে জড় পদার্থ বা কৃত্রিমভাবে কোনো রসায়নাগারে জৈব রসায়নকে সংশ্লেষ করা সম্ভব না। এটা ছিল ওনার থিওরি, সায়েন্টিস্ট বার্জেলিয়াসের। ঠিক আছে। পরবর্তীতে ফ্রেডারিক বোলার উনি পরীক্ষাগারে আনইনটেনশনালি একটা এক্সপেরিমেন্ট করে ফেলে। আহ, যেই এক্সপেরিমেন্ট থেকে আমরা মূলত বুঝতে পারি যে অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ শুধুমাত্র জীবদেহেরই বিষয় না, রসায়নেও তাদেরকে কৃত্রিমভাবে সংশ্লেষ করা সম্ভব। এটার প্রবক্তা হচ্ছে ফ্রেডরিক বুলার, বুঝছো? আমি একটু ভুল করে ফেলছি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বার্জিলিয়াস হচ্ছে ভাইটাল ফোর্স থিওরির প্রবক্তা। হ্যাঁ, দেখছো, আমিও ভুল করে ফেলছি, তোমাদের কিন্তু এই ভুল করা যাবে না, কনফিউজ করা যাবে না, ঠিক আছে? ফ্রেডরিক বুলার উনি যেই বিক্রিয়াটা করেছিল, উনি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে, দেখো বিক্রিয়াটা দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইডের বিক্রিয়াটা ঘটান। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইডের বিক্রিয়া ঘটান, যেখান থেকে দেখো এই যে ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, সো অবভিয়াসলি এখানে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হওয়ার কথা, অ্যামোনিয়াম সায়ানাইড এবং লেড ক্লোরাইড, এইটাই তো বেসিক্যালি তৈরি হওয়ার কথা, তাই না? এই যে সমতা হয়ে গেল। তো এই যে এই বিক্রিয়া থেকে কেমিক্যালি অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইডের বিক্রিয়া থেকে অ্যামোনিয়াম সায়ানাইড এবং লেড ক্লোরাইড তৈরি হওয়ার কথা। কিন্তু এই যে তোমার অ্যামোনিয়াম সায়ানাইড, NH4CnO, এই অ্যামোনিয়াম সায়ানাইড একটা নির্দিষ্ট তাপমাত্রায় আপনা আপনি তার একটা আইসোমার, স্ট্রাকচারাল আইসোমার বা গাঠনিক সমানুতে চেঞ্জ হয়ে যেতে পারে। যেই গাঠনিক সমানুটাই মূলত আমাদের আলোচনার বিষয়। দেখো গাঠনিক সমানুটা কিরকম হয়, এখানে মাঝখানে একটা সি, তারপরে উপরে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন, এখানে একটা NH2 বা অ্যামিনো গ্রুপ, এখানে একটা NH2 বা অ্যামিনো গ্রুপ। দেখো এটাও কিন্তু এই যে NH4CnO, এখানে নাইট্রোজেন দুইটা আছে, হাইড্রোজেন চারটা আছে, কার্বন একটা, অক্সিজেন একটা। হাইড্রোজেন চারটা, নাইট্রোজেন একটা, নাইট্রোজেন দুইটা, কার্বন একটা, অক্সিজেন একটা। দেখছো তারা কিন্তু একটা একটা সমাণু। এবং কিরকম সমাণু এই যৌগটা এবং এই যৌগটা একজন আরেকজনের কিরকম সমাণু, একজন আরেকজনের কিরকম সমাণু, তারা হচ্ছে একজন আরেকজনের গাঠনিক সমাণু। গঠনটা আলাদা তাদের, স্ট্রাকচারালি তারা একজন আরেকজনের থেকে ডিফারেন্ট, এই জন্য আমরা তাদেরকে গাঠনিক সমাণু বলতেছি। আচ্ছা একটু রিফ্রেশ করি, লেখাটা কেন জানি উঠতেছে না, সরি। এই যে এখন উঠবে, গাঠনিক, একজন আরেকজনের গাঠনিক সমাণু তারা। এই যে এই যৌগটা আমি এখানে দেখতেছি, এটার নাম কি? এই সিও এক পাশে আর দুই পাশে NH2, এই যৌগটার নাম হচ্ছে আমাদের মূত্রে, প্রাণীদেহের ইউরিনে উৎপন্ন যে বর্জ্য পদার্থটা,
ইউরিয়া, হ্যাঁ। তো অ্যামোনিয়াম সায়ানেট থেকে দেখো, তার স্ট্রাকচারাল আইসোমার বা গাঠনিক সমাণু হিসেবে আপনা আপনি, এটা কিন্তু উনি নির্দিষ্ট কোনো মানে নিজে থেকে ইন্টেনশনালি যে ইউরিয়া তৈরি করার চেষ্টা করছেন এই বিক্রিয়া থেকে, এরকম না। ওনার বিক্রিয়া থেকে তো লেড সায়ানাইড তৈরি হওয়ার কথা, কিন্তু লেড সায়ানাইড নির্দিষ্ট তাপমাত্রায় নিজে নিজেই তার গাঠনিক সমাণুতে চেঞ্জ হয়ে যায় যার কারণে উনি ওনার রসায়নাগারে ওই প্রোডাক্ট গুলোকে টেস্ট করতে গিয়ে দেখেন যেখানে ইউরিয়া তৈরি হয়ে গেছে। যেটা হচ্ছে মূলত লেড সায়ানাইডের একটা স্ট্রাকচারাল আইসোমার। সো এখান থেকে, আর ইউরিয়া তো আমরা জানি, বা ওই ফ্রেডরিক বুলার সাহেব অলরেডি জানতেন যে এটা মানুষের মূত্রে পাওয়া বা প্রাণী দেহের মূত্রে পাওয়া একটা জৈব যৌগ, বর্জ্য পদার্থ। সো এই জৈব যৌগটা দেখো, এই যে ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে উৎপাদন করা গেল, তার মানে কি, এই যে প্রাণ শক্তির মতবাদটা আমরা বলতেছিলাম যে শুধুমাত্র জীব দেহেই পাওয়া যাবে, এটা কিন্তু আর সত্য থাকলো না। কারণ ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করে আমি এখানে ইউরিয়া তৈরি করতে পেরে গেছি। এই জন্য ফ্রেডরিক বুলার সাহেবকে বলা হয় হচ্ছে ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়নের প্রবক্তা বা জনক, যাই বলো না কেন, ফাদার অফ অর্গানিক অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের জানা কি কি ইনফরমেশন: প্রাণশক্তি মতবাদের প্রবক্তা হচ্ছে সায়েন্টিস্ট বার্জেলিয়াস সাহেব, এবং ফ্রেডরিক বুলার হচ্ছে ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি, এবং সর্বপ্রথম রসায়নাগারে উৎপন্ন যৌগ কোনটা ছিল, জৈব যৌগ ইউরিয়া। এটা কিন্তু সর্বপ্রথম 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 কৃত্রিমভাবে সর্বপ্রথম কৃত্রিমভাবে, আচ্ছা আমার লেখাটা খুবই ডিস্টার্ব করতেছে, এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। সর্বপ্রথম কৃত্রিমভাবে, এই যে দেখছো আবারও ডিস্টার্ব করতেছে, সর্বপ্রথম কৃত্রিম, তাহলে সর্বপ্রথম কৃত্রিমভাবে সংশ্লেষিত জৈব যৌগ হচ্ছে ইউরিয়া। কে করে দেখাইছেন? ফ্রেডরিক বোলার। এখান থেকে মূলত এইটাই আলোচনার বিষয়, অর্গানিক কেমিস্ট্রির যে ইতিহাসটা, মূল ইতিহাসটা আমরা জানলাম। এবারে দেখো, এবং এই লেড সায়ানাইড এবং ইউরিয়া একজনের জন্য কি গাঠনিক সমাণু, ঠিক আছে? এই জন্য জৈব রসায়নের জনক বলতেছি আমরা কি, মূলত ফ্রেডরিক বোলার সাহেবকে। আচ্ছা, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে জীবদেহের গঠন এবং শক্তি সঞ্চারে সংশ্লিষ্ট 4 শ্রেণীর বায়ু অণু। হ্যাঁ, আমরা জানি যে 4 শ্রেণীর যে বায়ো মলিকিউল জীবদেহের গঠনের সাথে খুব বেশি ক্লোজলি রিলেটেড, ওতপ্রোতভাবে জড়িত, যেটার মধ্যে আছে হচ্ছে ফ্যাট বা লিপিড বা চর্বি, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং কার্বোহাইড্রেট বা শর্করা। এরা সবাই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে তৈরি। তাই এই 4 ধরনের মৌলকে মূলত বলা হয় বিল্ডিং ব্লক। বিল্ডিং ব্লক মৌল। জীবদেহে মোট বায়ু অণুতে 4টি মৌলের মোট পরমাণুর সংখ্যা অনুসারে 99%, এবং ভর হিসেবে মানব দেহে 96%। তাহলে যত রকমের অণু আছে মানব দেহে, তার মধ্যে 99% এই বিল্ডিং ব্লক কম্পাউন্ড গুলা, এবং ওজনে 96%ই এই 4 শ্রেণীর: শর্করা, চর্বি, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড গুলো কোথায় থাকে? ওই যে ডিএনএ এবং আরএনএ, আমাদের বংশগতি ধারক বাহক যে অণুগুলা। ঠিক আছে। আচ্ছা, দেহের প্রয়োজনীয় 7টি প্রধান খনিজ বা মেজর এলিমেন্টস অপর নাম ম্যাক্রোনিউট্রিয়েন্টস। এদের মধ্যে ভর অনুসারে ক্যালসিয়াম সর্বাধিক। তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলা দেখো, দেহের প্রয়োজনীয় 7টি। আমরা আবার জেনেছি যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট উদ্ভিদের ক্ষেত্রে থাকে হচ্ছে 9টা, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে তা আমরা 7টা ম্যাক্রোনিউট্রিয়েন্ট পাচ্ছি, যার মধ্যে ক্যালসিয়াম হচ্ছে সর্বাধিক। এই ইনফরমেশন গুলো খুবই নতুন অ্যাড করা, নতুন এডিশনে। ঠিক আছে। সো ক্যালসিয়াম সর্বাধিক, ক্লোরিন থাকে হচ্ছে 0.14%, খাদ্য ধাতু সোডিয়াম, পটাশিয়াম, হ্যালোজেন সদস্য ক্লোরিন মৌল থাকে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু অর্থাৎ অ্যালকালিন আর্থ মেটাল, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আয়ন রূপে প্রধানত প্রোটিন সমূহে, এবং অস্থি এবং দাঁতের গঠনে ক্যালসিয়াম আয়ন থাকে। সালফার প্রোটিনের গঠনে থাকে। ফসফরাস কোথায় থাকে? নিউক্লিক অ্যাসিড স্ট্রাকচারে ফসফরাস থাকে ফসফেট হিসেবে। তো এই ইনফরমেশন গুলো বেসিক ইনফরমেশন, এগুলো নতুন এই তোমার হাজারি নাক্সারের বইয়ে অ্যাড করা হয়েছে। এখানে তোমার বিল্ডিং ব্লক মৌল বলতে যে 4 শ্রেণীর যৌগ আছে সেটা মাথায় রাখতে পারো, আর 7টা ম্যাক্রোনিউট্রিয়েন্ট আছে যার মধ্যে ক্যালসিয়াম সর্বাধিক। এই নতুন ইনফরমেশন গুলা মাথায় রাখতে পারো। আর আয়রন কিভাবে থাকে আমাদের শরীরে, যেটা ওয়ান অফ দ্য মাইক্রোনিউট্রিয়েন্টস, কিভাবে থাকে? মূলত আমাদের যে হিমোগ্লোবিনের স্ট্রাকচারের মাঝখানে আয়ন হিসেবে
এই আই প্রায় 0.004%, বায়ু অণুগুলার মাত্র 0.005% হিসেবে আয়রন থাকে। আহ, যে হিমোগ্লোবিনের হিম পার্টটা, এই হিম পার্টটার মধ্যে বেসিক্যালি থাকে আয়রন। ঠিক আছে, এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, এইবার দেখো জৈব যৌগের কিছু স্পেসিফিক স্পেশাল বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটা মানে নন অর্গানিক কম্পাউন্ড বা অজৈব যৌগের মধ্যে নাই। ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে ক্যাটেনেশন প্রপার্টি, খুবই গুরুত্বপূর্ণ ক্যাটেনেশন। এই ক্যাটেনেশন প্রপার্টিটাই দায়ী যে মানে টোটাল ইউনিভার্সের মধ্যে বা জীবজগতে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বেশি হাজার 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 জৈব যৌগ আছে, এদের এত বেশি সংখ্যক যে ভেরিয়েশনটা, এত বেশি বৈচিত্র্য বা প্রাচুর্য, এটার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে কার্বন নিজের সাথে নিজে বন্ড তৈরি করে এরকম লম্বা লম্বা চেইন, আইদার চেইন বা শিকল অথবা রিং বা বলয় তৈরি করতে পারতেছে। শিকল, বাংলায় বলে শিকল বা রিং বা বলয় তৈরি করতে পারতেছে। এই যে নিজের সাথে নিজে যে কোনো পরমাণুর নিজের পরমাণুর সাথে নিজেই একটা এরকম কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন তৈরি করার যে তৈরি করার যে ক্ষমতা, তৈরি করার যে বিশেষ ক্ষমতা, এই বিশেষ ক্ষমতাটাকেই আমরা বলতেছি ক্যাটেনেশন। কার্বনের এই ক্যাটেনেশন করার মতো ক্ষমতা আছে বলেই মানে জৈব যৌগ অনেক বেশি প্রাচুর্য এবং বৈচিত্র্য দেখা যায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, অনেক বেশি, এবং নানান রকমের স্ট্রাকচারের অর্গানিক কম্পাউন্ড আছে। কেন? কারণ হচ্ছে যে কার্বন নিজের সাথে নিজে এভাবে বন্ধন তৈরি করে চেইন গুলাকে অথবা তাদের রিং স্ট্রাকচার গুলাকে বড় করতে পারে, লম্বা করতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। ঠিক আছে, এই যে কার্বন এভাবে রিং স্ট্রাকচার বা এই যে শাখা, মূল শিকলের সাথে শাখা তৈরি করতে পারতেছে, বলয় তৈরি করতে পারতেছে, এই যে একটা বলয়। ঠিক আছে না? আর ল্যাটিন ক্যাটেনা শব্দটা থেকে মূলত ক্যাটেনেশন আসছে, যার অর্থ হচ্ছে শিকল। ওকে, আচ্ছা। আর কার্বন যেহেতু আমাদের হাইড্রোকার্বন যৌগগুলোর একদম সেন্ট্রাল বা কেন্দ্রীয় পরমাণু, তার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ মান তো অবশ্যই একদম ঠোঁটের আগে মুখস্থ রাখতে হবে 2.5। এবং কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে সেই সিঙ্গেল বা একক সমযোজী বন্ধনের বন্ধন শক্তি হচ্ছে 1 মোল। কার্বন কার্বন বন্ধনের শক্তি খরচ হয় এটাকে ভাঙতে 347 কিলো জুল। 347 কিলো জুল, 1 মোল কার্বন কার্বন বন্ধনকে ভাঙতে 347 কিলো জুল মোল শক্তি প্রয়োজন হয়। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আসে হচ্ছে আম, আর অর্গানিক কম্পাউন্ড গুলো সমাণু তৈরি করার অ্যাবিলিটি, সমানুতা। দেখো, এই যে একটু আগে কিন্তু আলোচনার মধ্যে আমরা একটা কাঠনিক সমানুতা আলোচনা তৈরি করে করে ফেলছিলাম। এই যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ক্যাটেনেশন, দ্বিতীয় হচ্ছে দেখো এই যে অ্যামোনিয়াম সায়ানেট থেকে তাপ প্রয়োগের মধ্য দিয়ে আমরা যে ইউরিয়া পেয়ে যাচ্ছিলাম, এখানে একটা NH2, তারপরে CO, এখানে NH2। দেখো এদের দুইজনেরই কিন্তু যে আণবিক সংকেতটা কি হবে? N2CH4O, দুইজনেরই কিন্তু সেম, কিন্তু গঠন এক একজনের এক এক রকম, আলাদা একটা ডিফারেন্স আছে। এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, এটা হচ্ছে আমাদের ইউরিয়া জৈব যৌগ। ঠিক আছে না? তাহলে জৈব যৌগকে এরকম সমাণু তৈরি করার অ্যাবিলিটি আছে। আরো যদি আরেকটা উদাহরণ আমরা দেখি, দেখো এখানে অ্যালকোহলের সাথে এই যে C2H6O, এই আণবিক সংকেতযুক্ত দুই ধরনের জৈব যৌগ সম্ভব, ইথানলও সম্ভব, ডাইমিথাইল ইথারও সম্ভব। তাহলে এই যে একটা হচ্ছে ইথানলের স্ট্রাকচার CH3CH2OH, আবার এখান থেকে আমরা ইথার তৈরি করতে পারি। এই যে এক পাশে অক্সিজেন, এখানে CH3, এখানে CH3, দেখো এই যে C2H6 আর একটা অক্সিজেন, দুইটাই কিন্তু একটা একটার সমন্বয়, এবং এরাও কিন্তু গাঠনিক সমন্বয় হইলো। যে আণবিক সংকেতটা এক হইলেও তাদের গঠনটা একটা একটা থেকে আলাদা। একটার মধ্যে যে OH হচ্ছে আমার মূল ফাংশনাল গ্রুপ, আর এখানে এই যে দুই দুই ভ্যালেন্সি যুক্ত মাঝখানে অক্সিজেন, তার চারপাশে দুইটা ভ্যালেন্সি ফাঁকা, দুই পাশে দুইটা অ্যালকাইল গ্রুপ, এরকম যৌগগুলোকে আমরা ইথার বলি। সো OH গ্রুপ যুক্ত অ্যালকোহল এবং ডাইভ্যালেন্ট অক্সিজেন পরমাণু যুক্ত ইথার, এরা দুইটা একটার একটার
কি হইলো? গাঠনিক সমাণু হইলো। এরা দুইটা একটা আরেকটার গাঠনিক সমাণু হইলো। ঠিক আছে না? তো এরকম সমাণু তৈরি করার এবিলিটি আছে কার্বন হাইড্রোকার্বন গুলার। সমাণুকরণ, এটা হচ্ছে তার 2 নম্বর বৈশিষ্ট্য, যে কেন জৈব যৌগগুলো এত বেশি বৈচিত্র্য এবং প্রাচুর্য নিয়ে থাকে বিশ্বব্রহ্মাণ্ডে। ফাইনালি তাদের পলিমারাইজেশন, নির্দিষ্ট একটা ছোট ইউনিট বা মনোমারকে একাধিকবার, অসংখ্যবার, শত শত বা হাজার হাজার বার রিপিট করার এবিলিটি। আর এটা সবচেয়ে পরিচিত উদাহরণটা হচ্ছে এই যে ধরো ইথিন, CH2 ডাবল বন্ড CH2, ইথিন। এটাকে আমি এন সংখ্যক বার যদি নেই এবং তাদেরকে নির্দিষ্ট একটা তাপের মধ্য দিয়ে নেই, উচ্চ তাপ এবং উচ্চ চাপ, এবং অবশ্যই এখানে ক্যাটালিস্টের ভূমিকা আছে, নির্দিষ্ট ক্যাটালিস্ট প্রয়োজন। এই উচ্চ তাপ, উচ্চ চাপ এবং ক্যাটালিস্ট প্রয়োগ করার মধ্যে দিয়ে মাঝখানে যেই পাই বন্ধনটা আমি ভেঙে দিলাম প্রত্যেকটা ইথিন অণুর মধ্যে, তাহলে যে CH2 তো থাকলো, কিন্তু এই কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল। এই অনেকগুলো এরকম CH2, সিঙ্গেল বন্ড CH2, মাঝখানে দুই কার্বনের দুই হাত ফাঁকা, এরকম অনেকগুলো CH2 এই যে CH2 অনেকগুলো একসাথে পরপর পরপর মিলে বিশাল বড় একটা যৌগ তৈরি করে, যেটাকে আমরা বলি হচ্ছে পলিথিন। পলিইথিন বা আরো সংক্ষেপে পলিথিন। সো এই যে ইথিন অণু, আহ, অণুটাকে নির্দিষ্ট তাপ এবং চাপ প্রয়োগ করে এবং ক্যাটালিস্টের উপস্থিতিতে আমরা এরকম বড় একটা নির্দিষ্ট ইউনিটটাই যে CH2, এই ইউনিটটাকে বারবার দীর্ঘায়িত করে একটা বড় যৌগ তৈরি করতে পারতেছি, যেটাকে আমরা বলতেছি একটা পলিমার। সো এই পলিমার তৈরি করার এবিলিটি, পলিমারকরণ, এটাও কিন্তু কার্বনের, হাইড্রোকার্বন যৌগসমূহের যে প্রাচুর্য, অনেক বেশি বৈচিত্র্যময় যে হাইড্রোকার্বন বা জৈব যৌগ বিশ্বব্রহ্মাণ্ডে অস্তিত্ব আছে, সেটার মূল একটা কারণ। সো পলিমারকরণ এবং কার্বনের ক্যাটেনেশন ধর্ম এবং কার্বনের সমানুকরণ ধর্ম, এই 3টা ধর্ম মূলত হাইড্রোকার্বনের এত বেশি প্রাচুর্য পৃথিবীতে হওয়ার কারণ। ঠিক আছে না? মুখস্থ করার কোনো কিছু নাই। তাহলে পৃথিবীতে এত বেশি সংখ্যক হাইড্রোকার্বন কেন থাকে? মূলত কার্বনের 3টা বৈশিষ্ট্য কারণে, বা হাইড্রোকার্বন যৌগগুলো 3টা বৈশিষ্ট্য কারণে: কার্বনের ক্যাটেনেশন ধর্ম এবং কার্বনের সমানুকরণ ধর্ম এবং কার্বনের পলিমার করণ ধর্ম বা পলিমার পলিমার তৈরি করার অ্যাবিলিটি। ঠিক আছে? আচ্ছা, এখানে কার্বনের ক্যাটেনেশন ধর্ম নিয়ে যখন আলোচনা চলছিল, তখন একটা খুবই স্পেসিফিক উদাহরণ আছে, যে কার্বন কার্বন একজন আরেকজনের সাথে মিলে অনেকগুলো কার্বন কার্বন ক্যাটানোশন তৈরি করার মধ্য দিয়ে কিছু বলের মতো স্ট্রাকচার তৈরি করে, যে এরকম 3 ডাইমেনশনাল বলের মতো বা স্ফিয়ারের মতো স্ট্রাকচার তৈরি করে, যেখানে কার্বন সংখ্যা 30 থেকে 70টা, অনেক বেশি সংখ্যক কার্বন থাকে। এবং বিজ্ঞানী ফুলারিন্সের নাম অনুসারে এই এদের নামকে, এই যে বুকমিনিস্টার ফুলার, বিজ্ঞানী না তো, একজন স্থপতি, ওনার ওনার বানানো একটা স্থাপত্য স্ট্রাকচারের সাথে এই কার্বন কার্বনের এই বিশেষ রূপভেদগুলার আম, আকার আকৃতি মিল আছে। সো এই বুকমিনিস্টার ফুলার নির্মিত যে গম্বুজ, সেই গম্বুজের সাথে এই এই কার্বনের স্ট্রাকচারগুলো মিল থাকার কারণে এগুলোকে সাধারণত ফুলারিন্স বলা হয়। ফুলারিন্স একটা বিশেষ শ্রেণীর রূপভেদ কার্বনের। সো এই বিশেষ শ্রেণীর মধ্যে কার্বন সংখ্যা 32 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, 70 হতে পারে। তবে C60 সবচেয়ে পরিচিত একটা, এই ফুলারিনস গুলোর মধ্যে একটা পরিচিত ফুলারিন, যেটা কার্বনের মধ্যে সংকরায়নটা কত, sp2 সংকরায়ন। তার মানে কি, কার্বনের সাথে আহ 3টা সিঙ্গেল বন্ড আছে। sp2 হাইব্রিডাইজেশন মানে কি? ধরো আমি যদি এভাবে আঁকি কার্বনকে, এই যে CH2 আবার ডাবল বন্ড CH2, এখানে কিন্তু প্রত্যেকটা কার্বন হচ্ছে sp2 সংকরায়িত। কেন? এখানে এই যে সিঙ্গেল বন্ড কয়টা আছে, এই যে একটা সিঙ্গেল বন্ড, এখানে একটা সিঙ্গেল বন্ড, আর কার্বন কার্বন একটা সিঙ্গেল বন্ড। সো যতগুলা সিঙ্গেল বন্ড, ততগুলা আমার হাইব্রিড অরবিটাল বা সংকর অরবিটাল দরকার। সো 3টা সংকর অরবিটাল লাগবে, এই জন্য সংকরায়নটা হচ্ছে sp2, sp2। তার মানে 3টা সংকর অরবিটাল যেহেতু sp2 সংকরণের মাধ্যমে সম্ভব, সো sp2 হাইব্রিডাইজেশনটা এখানে হবে এরকম। তার মানে কার্বন এখানে বেসিক্যালি 3টা করে, প্রত্যেকটা কার্বন দেখো এই যে 1 2 3, 1 2 3, এই কার্বনটাও দেখো 1 2 3, প্রত্যেকটা কার্বন 3টা করে কার্বনের সাথে সমযোজী একক বন্ধনে জড়ায় আছে এই স্ট্রাকচারগুলোর মধ্যে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ফুলারিন স্ট্রাকচারগুলোর মধ্যে কার্বনের সংকরায়ন কি, sp2 সংকরায়ন। প্রত্যেকটা কার্বন পরমাণু কয়টা করে কার্বনের সাথে যুক্ত? 3টা করে।
এবং আকৃতি ফুটবলের মতো। আর এই বিশেষ ফুলারিন অণু, যার মধ্যে হচ্ছে 60টা করে কার্বন থাকে, এটা হচ্ছে বুকমিনস্টার ফুলারিনের একটা বিশেষ স্ট্রাকচার আর কি। আর এই ফুলারিন বা বাকি বল বলা হয়, এই ফুলারিন বা বাকি বল বলা হয়। ঠিক আছে, ফুলারিন বা বাকি বল C60, যে স্ট্রাকচারটা গম্বুজের মতো, সেটার দুইটা নাম। এটাকে আমরা ফুলারিনও বলতে পারি বা বাকি বলও বলতে পারি। তাহলে ফুলারিন বা বাকি বলের মধ্যে কার্বন সংখ্যা কতটুকু, কয়টা কার্বন পরমাণু থাকে? 60টা। প্রত্যেকটা কার্বন পরমাণুর হাইব্রিডাইজেশন কি? sp2। ঠিক আছে, এবং দেখতে কিরকম? ফুটবলের মতো বা অনেকটা ভূগোলক আকৃতি গম্বুজের মতো। আচ্ছা, এই যে কার্বন কার্বন ক্যাটাইনেশন করতে পারতেছে, এটার কারণ কি? দেখো, এটার কারণ হচ্ছে যে এই যে ইলেকট্রোনেগেটিভিটি, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা খুব বেশিও না, খুব কমও না। দেখো, লিথিয়াম অনেক বেশি তড়িৎ ধনাত্মক একটা মৌল, সে একদম গ্রুপ 1-এ, পিরিয়ডিক টেবিলের একদম বাম দিকে। সো পিরিয়ডিক টেবিলের একেবারে বাম দিকের মৌল আর একেবারে ডান দিকের একটা মৌল যদি আমি নেই, দ্বিতীয় পর্যায়ের, লিথিয়াম এবং ফ্লোরিন, তাদের যে তড়িৎ ঋণাত্মকতার মান 1 এবং 4, এদের মাঝামাঝি, একদম মাঝামাঝি। ধরো 4 1 যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে, কিন্তু মানে একদম অ্যাভারেজ ভ্যালুটাই হচ্ছে কার্বনের। সো দ্বৈত নিরাপত্তা মানটা একটা মাঝামাঝি পর্যায়ে আছে, এটা ক্যাটাইনেশন সফলতার একটা কারণ। আর কার্বনের ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতার মধ্যে পার্থক্য কি? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে যে যখন একটা সমযোজী বন্ধনের ইলেকট্রন মেঘটা, সমযোজী বন্ধনের মধ্যে যে ইলেকট্রন মেঘটা একটা পরমাণু কতটুকু নিজের দিকে টানতেছে, সেটা হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা। আর ইলেকট্রন আসক্তি হচ্ছে তোমার যখন এক মোল পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন তৈরি করতেছে, এর মধ্যে দিয়ে যতটুকু এনার্জি রিলিজ হয়, যতটুকু শক্তি নির্গত হয়, কার কত বেশি শক্তি নির্গত হচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তির মান। সো এই কার্বন ইলেকট্রন আসক্তি মানও খুব বেশি না, খুব কমও না, মাঝামাঝি। এর দ্বৈত ঋণাত্মকতার মানটাও মাঝামাঝি। আর সবচেয়ে কার্যকরী শর্ত কি কার্বন কার্বন ক্যাটাইনেশনের সফলতার? যে ওর পারমাণবিক ব্যাসার্ধটা খুব ক্ষুদ্র, ঠিক আছে, 0.077 ন্যানোমিটার, এবং তার শক্তি স্তর হচ্ছে মূলত দুইটা, যোজ্যতা ইলেকট্রনগুলো দুইটা শক্তি স্তরে থাকে, খুব বেশি দূরে না। এটা হচ্ছে যোজ্যতার যার কারণে হচ্ছে ওদের যে সিগমা বন্ধনগুলা, যেহেতু নিউক্লিয়াস থেকে যোজ্যতা ইলেকট্রনগুলোর দূরত্ব কম, সো সিগমা বন্ধনগুলোর মধ্যে ইলেকট্রনের ডেন্সিটি বা ঘনত্ব থাকে বেশি, সো বন্ডটা অনেক স্ট্রং হয়। এটাই হচ্ছে হাইড্রোকার্বনগুলার ক্যাটাইনেশন সফলতা হওয়ার অন্যতম কারণ। সমানতা নিয়ে তো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। আর এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে পলিমার ইথিলিন থেকে আমি যখন পলিথিন তৈরি করতেছি, তখন এর প্রভাবকটা হচ্ছে অক্সিজেন। তাপমাত্রা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস। এই ইনফরমেশনগুলো মাথায় রাখতে পারো, এটা আমরা একটু স্লাইডে লিখে দিই। ক্যাটালিস্ট হিসেবে আমরা এখানে কি ইউজ করি? ক্যাটালিস্ট হিসেবে আমরা এখানে অক্সিজেন ইউজ করি। এটা একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখে দিই। ক্যাটালিস্ট হিসেবে আমরা এখানে অক্সিজেন ইউজ করি। আর তাপ হচ্ছে এখানে থাকে 200 ডিগ্রি সেলসিয়াস। এই দুইটা ইনফরমেশন কিন্তু গুরুত্বপূর্ণ আছে। অক্সিজেন হিসেবে ক্যাটালিস্ট ইউজ হয় এই পলিমারকরণ বিক্রিয়ায়, এবং ক্যাটালিস্ট থাকে হচ্ছে, ক্যাটালিস্ট অক্সিজেন বললাম আমি, এবং তাপমাত্রা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস। এখানে কিছু অর্গানিক এবং ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে পার্থক্য দেখতে পারতেছো। দেখো, অর্গানিক কম্পাউন্ডের মধ্যে অবশ্যই কি থাকবে? সমযোজী বন্ধন থাকবে। ঠিক আছে, কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানে সমযোজী বন্ধন। কিন্তু ইনঅর্গানিকের মধ্যে থাকবে হচ্ছে মূলত আয়নিক বন্ধন। আর সমযোজী বন্ধন মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে কম। এখানে খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ যে এই যে বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক এবং মিথানলের স্ফুটনাঙ্ক, এই দুইটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 8 6, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এর এগুলা আলাদা করে মুখস্থ করার কোনো টেকনিক আমার কাছে জানা নাই ভাইয়া। আমি নিজেও যখন এগুলো পড়ছি, আলাদা কোনো টেকনিক ছিল না, বারবার বারবার করে পড়ছি। বিভিন্ন যেই কোচিং এ আমি করেছিলাম সেখানে এক্সাম দিয়েছি। ঠিক আছে, একই জিনিস বারবার পড়া হয়েছে। বারবার কেন? প্রথমবার তো পড়া হয় তোমার ডেইলি এক্সামের জন্য, যে আজকে একটা ক্লাস পড়ানো হয়েছে, 2 দিন পর সেটা ডেইলি এক্সাম। সাপ্তাহিক পরীক্ষার জন্য আবার এক সপ্তাহে যতটুকু পড়ানো হয়েছে সেটা আবার আরেকবার পড়া হয়। সো একই জিনিস কিন্তু 2বার পড়া হচ্ছে। এভাবে একই জিনিস বারবার পড়া, আর আমি নিজে প্রিপারেশন নেওয়ার জন্য তো কিছু সময় পড়ছি। সো একই জিনিস বারবার পড়ার মধ্যে দিয়ে ইনফরমেশনগুলো মাথার মধ্যে গেঁথে যায়, এটা কোনো শর্টকাট নাই। এইরকম মুখস্থ তথ্য, এই মুখস্থ তথ্য মনে রাখার আসলেই কোনো শর্টকাট নাই। তোমরা বলতে পারো যে ভাইয়া, আহ শর্টকাট তো আছে, আপনি যদি আমাদেরকে কিছু ছন্দ শিখায় দেন, ঠিক আছে, বা কোনো নিমোনিক শিখায় দেন। নিমোনিক মানে কি? আহ মনে করো কিছু নির্দিষ্ট এব্রিভিয়েশন দিয়ে, লেটার দিয়ে তোমাদেরকে, ধরো 3 অক্ষর 4 অক্ষরের লেটার দিয়ে দিলাম, প্রত্যেকটা লেটারে আলাদা আলাদা অর্থ, এভাবে তুমি কিছু জিনিস মনে রাখতে পারলা।
এখন আমার কথা হলো, এই ধরনের নেমোনিক বা এই ধরনের ছন্দ দিয়ে তুমি কয়টা ইনফরমেশন মাথায় রাখবা? তোমার জিকে আছে, তোমার ইংলিশ আছে, তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছে, সবগুলোর মধ্যে মুখস্থ তথ্যের অভাব নাই। তুমি কয়টা এরকম ছন্দ মাথার মধ্যে রাখবা, কয়টা ট্রিক তুমি মাথার মধ্যে রাখবা বলো তো? বিষয়টা একসময় এরকম হয়ে যায় এবং অনেক স্টুডেন্ট এই যে এই ছন্দের পেছনে দৌড়াতে গিয়ে অনেকে চান্স মিস হয়। ছন্দের পেছনে দৌড়াবো না, ছন্দ ক্লাসে যখন ভাইয়ারা পড়াচ্ছে তখন খালি শুনতেই সুন্দর। আমি বলতেছি না যে একেবারে এই ছন্দ দরকার নেই। ধর কিছু কিছু ছন্দ তো আছে একদম ক্লাসিক, যেমন বেনিয়া সহকলা, রংধনু সাতটা রং মনে রাখার ছন্দ, এটা আমরা সবাই জানি। বা ওই যে আম, কিলোমিটার থেকে শুরু, মিটারের বড় একক থেকে শুরু করে মিটারের ছোট একক, কিলোমিটার থেকে শুরু করে মিলিমিটারকে মনে রাখার সিরিয়ালটা, কিলাইয়া হ্যাকাইয়া ডাকাইত মারিলে দেশের শান্তি মিলিবে। ঠিক আছে, এই যে এই ছন্দটা, এটা আমাদের সবার মুখস্থ। এগুলো কিছু ক্লাসিক্যাল ছন্দ আছে যেটা সবাই জানি আমরা, সবাই মনে রাখি। এগুলো তো অবশ্যই মাথায় রাখা উচিত একজন স্টুডেন্ট হিসেবে। বা কিছু কিছু তথ্য তো তুমি ছন্দ দিয়ে মনে রাখতে পারো, কিন্তু সব যদি তুমি ছন্দ খুঁজো, যে সোডিয়াম ক্লোরাইডের গণনাঙ্ক 801°C, এটা মনে রাখার জন্য আমার একটা শর্টকাট একটা ওয়ে লাগবে। দরকার নেই এটার কোনো শর্টকাট ওয়ে। সব এই 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 যৌবযোগ অধ্যায়ের মধ্যে যত রকমের গণনাঙ্ক ছোটনাঙ্ক আছে, সব তো আমি তোমাকে মুখস্থ করতে বলতেছি না, স্পেসিফিক কিছু যেগুলো গুরুত্বপূর্ণ। তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড, বেনজোইক অ্যাসিড, মিথানল, এগুলো সবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে মাত্র তিনটা সংখ্যা দেখাই দিছি, 801, 121, 65। এগুলো মনে রাখার জন্য আশা করি অত ছন্দের দরকার নেই। কারণ পরীক্ষার হলে তখন ছন্দ মুখস্থ করতে গিয়ে মানে কোন এই ইনফরমেশন মনে রাখার জন্য, যে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801, এটা মনে রাখার জন্য আমি যে কোন ছন্দ ইউজ করছিলাম সেটা তোমার মাথায় থাকবে না। এটা অনেক স্টুডেন্টেরই হয়। ক্লাসে তো আমি তোমাকে ছন্দমন্দ শিখিয়ে দিয়ে অনেক ভিউ পাইতে পারি, তোমার অনেক প্রশংসা পাইতে পারি, বাট তুমি কি এক্স্যাক্টলি সবকিছু মনে রাখতে পারবা? কয়টা মনে রাখবা? সো ছন্দের পিছনে দৌড়ায়ও না। ছন্দ যেটা তোমার ন্যাচারালি তোমার মাথার মধ্যে আসে, ন্যাচারালি তোমার মাথার মধ্যে যে এই ছন্দগুলো আসে, যেটা তুমি ইজিলি মনে রাখতে পারবা, বা ক্লাসিক্যাল ছন্দগুলা যেরকম ধরো এই যে বেনিয়া সহকলার মতো জিনিস, বেনিয়া সহকলা যেটা আমরা সবাই জানি, সবাই পড়ছি। বেনিয়া সহকলার ইংলিশ ভার্সন স্টুডেন্ট যারা আসলে এই যে ভিভ গিয়র, ঠিক আছে, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই যে এই জিনিসগুলো হচ্ছে ক্লাসিক্যাল, এগুলো সবাই জানে, এগুলো তুমি মাথায় রাখতে পারো। বাট অতিরিক্ত ছন্দ নির্ভরশীল হয়ে যাও না। তুমি একই জিনিস বারবার বারবার পড়ো, সাপ্তাহিক পরীক্ষাগুলোর জন্য পড়ো, যেখানে তুমি পরীক্ষা দাও না কেন, সাপ্তাহিক পরীক্ষাগুলোর জন্য, ডেইলি এক্সামগুলোর জন্য পড়ো। একই জিনিস দুইবার তিনবার পড়া হলে এমনিই মনে থাকবে। আচ্ছা, দ্রাব্যতা, অবশ্যই জৈব যৌগগুলো কি, জৈব যৌগগুলো অপোলার যে দ্রাবক, যেমন বেনজিন বা ইথা, যেগুলো পোলার না, সেখানে দ্রবণীয় হবে। পোলার যৌগ যেমন পানি একটা পোলার সলভেন্ট, এই পোলার সলভেন্টগুলোতে দ্রবীভূত হবে অজৈব যৌগগুলো, যেরকম সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়, কিন্তু বেনজিনে দ্রবীভূত হয় না, কারণ বেনজিন হচ্ছে একটা অপোলার দ্রাবক। আমরা জানি লাইক ডিজলভস লাইক, পোলার জিনিস পোলার পোলার জিনিসে দ্রবীভূত হবে, অপোলার জিনিস অপোলার জিনিসে দ্রবীভূত হবে। আচ্ছা, জৈব যৌগের দহনে কোনো অবশেষ সাধারণত থাকে না, মানে পরিপূর্ণভাবে অক্সিডাইজ হয়। যেরকম CH4 এখানে পরিপূর্ণভাবে অক্সিডাইজ হয়েছে, অজৈব যৌগ সাধারণত জ্বলে না, সাধারণত তাকে দহন করাই যায় না অক্সিজেন উপস্থিতিতে। আর করে করে গেলেও ইনকমপ্লিট অক্সিডেশন হয়, শেষে অবশিষ্ট থাকে এরকম, প্রপারলি কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে তারা কনভার্ট হয়ে যায় না। তড়িৎ প্রবাহিতা অবশ্যই অজৈব যৌগে বেশি থাকবে, জৈব যৌগ সাধারণত তড়িৎ বিশ্লেষণ হয় না সাধারণত। তবে কিছু কিছু ক্ষেত্রে যাদের কিছুটা পোলারিটি আছে, সেই যৌগগুলোতে আমরা দুর্বল তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করতে পারি। দুর্বল, তাদের তড়িৎ পরিবাহিতা দুর্বল, কিন্তু আর বেশিরভাগ জৈব যৌগের ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতা একেবারেই নাই, তারা অপরিবাহী। কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ডগুলোর আবার তড়িৎ বিশ্লেষণের ক্ষমতা আছে, তড়িৎ পরিবাহিতা আছে। সংখ্যা অনেক বেশি, কার অনেক বেশি, জৈব যৌগের অবশ্যই 80 লাখের বেশি, আর এটা হচ্ছে 1 লক্ষের কম, 90,000 মাত্র। এগুলো কোনোটাই মুখস্থ করার দরকার নেই, জাস্ট কম্পেয়ার করার জন্য যে অর্গানিক কম্পাউন্ড কত বেশি থাকে। সমগোত্রীয় শ্রেণী, সামনে একটা আলোচনা আসতেছে, এই সমগোত্রীয় শ্রেণীতে ভাগ করা যায় জৈব যৌগকে, অজৈব যৌগকে করা যায় না। বিক্রিয়ার কোষী জটিল এবং কমপ্লেক্স। জৈব যৌগের ক্ষেত্রে অজৈব যৌগ হলো তুলনামূলক সিম্পল এবং দ্রুত গতি সম্পন্ন, যেহেতু তাদের সব রিয়েকশন হচ্ছে আয়নিক কম্পাউন্ড, মানে প্লাস মাইনাস, প্লাস গিয়ে মাইনাসকে ধরবে, মাইনাস গিয়ে প্লাসকে ধরবে, ইজি। যেহেতু আয়নিক যৌগগুলোর মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন একদম খুব স্পেসিফিক ভাবে আলাদা করা থাকে। আচ্ছা, জৈব যৌগের শ্রেণী বিভাগ, এটা খুবই ইজি একটা টপিক, আমি জানি না পোলাপান কেন জানি এখানে খুব কনফিউজ হয়ে যায়, খুব ইজি একটা টপিক। জৈব যৌগের ক্লাসিফিকেশন, এটা আমি এই বইয়ের মধ্যে থেকে পড়ায় ফেলবো, আর স্লাইডের মধ্যে যাবোই না, খুব ইজি জিনিস। প্রথমত জৈব যৌগকে দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। মুক্ত শিকল ও বদ্ধ শিকলের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, যদিও বলছি যে স্লাইডে যাবো না, তাও একটু যাই তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, কালারটা চেঞ্জ করি, বেশি ডার্ক কালার হয়ে যাচ্ছে, আমরা হালকা একটা কালার নেই। এই যে কার্বন, এই যে ধরো এই যে একটা স্ট্রাকচার, কার্বন কার্বনের দুইটা প্রান্ত আছে, ধরো এটা একটা 1 নাম্বার এন্ড, মনে করো এটা 2 নাম্বার এন্ড, দুইটা প্রান্ত।
ঠিক আছে, আমি দুইটা প্রান্তকে ধরো এক করে দিলাম মাঝখানে একটা কার্বন দিয়ে। এক্ষেত্রে কি হইলো? একটা বদ্ধ শিকল বা বলয় তৈরি হইলো, যে দুইটা এন্ড একটা একটার সাথে কানেক্টেড। আর যদি তা না থাকতো, কার্বনের যদি দুইটা প্রান্ত থাকে, যে এটা একটা 1 নাম্বার 2, এগুলোকে আমরা 1 নাম্বার 2 নাম্বার বলি না, জাস্ট খালি তোমাকে বোঝানোর জন্য। বা আমি যদি এটাকে এভাবে বলি, 1 2 না লিখে, 1 2 না লিখে মনে মনে করো এই যে এটা হচ্ছে বাম প্রান্ত আর এটা হচ্ছে ডান প্রান্ত, তাহলে দুইটা আলাদা আলাদা প্রান্ত পাচ্ছি। এগুলো হচ্ছে মুক্ত শিকল। আর যদি অ্যাড করে দিই দুইটা প্রান্তকে, তাহলে সেটা হচ্ছে বদ্ধ শিকল বা বলয়। এই একদম সিম্পল। এটা হচ্ছে ফার্স্ট ক্লাসিফিকেশন। এই যে দুইটা প্রান্ত আছে, দুইটা প্রান্ত আছে কার্বনের, এই ধরনের শিকলের মধ্যে স্ট্রাকচার বা গঠনগুলোকে আমরা বলতেছি মুক্ত শিকল জৈব যৌগ। মুক্ত শিকল গুলাকে আবার বড় মোটা দাগে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত অসম্পৃক্ত, সম্পৃক্ত অসম্পৃক্তের মধ্যে খুবই সিম্পল একটা ডিফারেন্স হচ্ছে যে অসম্পৃক্ত যৌগের মধ্যে অবশ্যই অবশ্যই পাই, কার্বন এবং কার্বনের মাঝখানে পাই বন্ধন থাকবে। পাই বন্ধন কি? তখন ধরো এই যে কার্বন কার্বনের মাঝখানে একটা সিগমা বন্ধন অলরেডি তৈরি হয়ে আছে, তখন এই সিগমা বন্ধনের সমকোণে থাকা, সিগমা বন্ধনের সমকোণে থাকা অর্ধপূর্ণ এই অরবিটাল গুলাকে এই অর্ধপূর্ণ পি অরবিটাল থাকতে হবে। মনে করো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন আছে, এই দুই কার্বনের মাঝখানে কি আছে? এই এক্স অক্ষ বরাবর একটা সমযোজী বন্ধন আছে, এবং সেটা সিগমা বন্ধন, সরাসরি সরাসরি ওভারল্যাপ করতেছে দুটো অরবিটাল। যদি একদম মুখোমুখি ওভারল্যাপ হয় সরাসরি, সেটাকে আমরা সেই ধরনের সমযোজী বন্ধনকে আমরা সিগমা বন্ধন বলি। তো এই সব সিগমা বন্ধনের একদম সমান্তরাল না, সমকোণে থাকতে হবে। তাহলে এই অ্যাক্সিস বরাবর, এই যে ওয়াই অ্যাক্সিস, এ যদি এক্স অ্যাক্সিস হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর থাকতে পারে বা জেড অ্যাক্সিস বরাবর থাকতে পারে। আমি আপাতত ওয়াই অ্যাক্সিস ধরে নিলাম। তাহলে এইটা এখানে একটা পি অরবিটাল আছে, এখানে একটা পি অরবিটাল আছে। এখানে তারা সরাসরি না হলেও উপর দিয়ে এবং নিচ দিয়ে তাদের মাঝখানে একটা বন্ধন তৈরি হয়। উপর দিয়ে এবং নিচ দিয়ে, এই যে এই বরাবর এই এখানে একটা বন্ধন তৈরি হলো। এই পুরোটাই একটাই বন্ধন, মানে এই অর্ধপূর্ণ বিটালটা উপরে এবং নিচে একটা একটার সাথে কানেক্টেড। সো এই জায়গায় ইলেকট্রনের ক্লাউড থাকবে, এই জায়গায় ইলেকট্রনের ক্লাউড বা মেঘ থাকবে, ঠিক আছে না? সো এই হচ্ছে আমার কার্বন কার্বন বাই বন্ধন ফরমেশনের মূল কাহিনী। এখানে একটা সিগমা বন্ধনের অ্যাক্সিস থাকতে হবে, এবং সিগমা বন্ধনের অ্যাক্সিসের সমকোণে দুইটা অর্ধপূর্ণ হাফ ফিল্ড এরকম পি অরবিটাল থাকতে হবে, যেটা মুখোমুখি, সরাসরি মুখোমুখি না হলে পাশাপাশি একটা বন্ধন তৈরি করবে উপরে নিচ দিয়ে। এটাকে আমরা পাই বন্ধন বলি। এই পাই বন্ধনগুলা যখন থাকবে যেই কার্বনের যৌগ যৌগগুলোর মধ্যে, সেগুলোকে আমরা বলবো যে অসম্পৃক্ত। সো এখানে দেখো কার্বন কার্বনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড, একটা পাই বন্ধন। আর ট্রিপল বন্ড হলে, যদি বন্ধন থাকে কার্বন কার্বনের মধ্যে, এই যে 1 2 3, এখানে একটা থাকে সিগমা বন্ধন, একটা থাকে সিগমা বন্ধন, আর বাকি দুইটা হয় হচ্ছে পাই বন্ধন। তাহলে একটা বা একের অধিক পাই বন্ধন যে যৌগগুলোর মধ্যে আছে, মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যে কার্বন কার্বনের মাঝখানে আছে, সেই যৌগগুলোকে আমরা অসম্পৃক্ত বলবো। আর না থাকলে বাকিগুলো হচ্ছে সম্পৃক্ত, যেখানে শুধুই কার্বন কার্বন সিগমা বন্ড, একক বন্ধন। ঠিক আছে না? এইবারে আসো আমাদের আহ কি বলে, মুক্ত শিকল, মুক্ত শিকল যৌগগুলো নিয়ে আলোচনা শেষ। আসো এরপরে বদ্ধ শিকল। দেখো কার্বন কার্বন দুইটা এন্ড কানেক্টেড একটা একটার সাথে, আলাদা আলাদা দুইটা প্রান্ত নাই। এইরকম যৌগগুলাকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব? বদ্ধ শিকল যৌগগুলা। আচ্ছা দেখো, প্রথমত বদ্ধ শিকল যৌগগুলাকে মোটা দাগে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক, একটা হচ্ছে অ্যারোম্যাটিক। অ্যালিসাইক্লিক গুলার মধ্যে মূলত অ্যালিফ্যাটিক বৈশিষ্ট্য থাকে। অ্যালিফ্যাটিক বৈশিষ্ট্য কি? অ্যালিফ্যাটিক বৈশিষ্ট্য হচ্ছে যেই যৌগগুলোর মধ্যে কোনো অ্যারোম্যাটিক বৈশিষ্ট্য নাই, যে অ্যারোমেটিক না। অ্যারোমেটিক ওটা একটা স্পেশাল টাইপ অফ যৌগ, বিশেষ যৌগ, তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। এই বিশেষ বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে নাই তারা এলিফ্যাটিক। বুঝা গেছে? যাদের মধ্যে অ্যারোমেটিক বৈশিষ্ট্য, বিশেষ যেই বৈশিষ্ট্যগুলো অ্যারোমেটিক যৌগের মধ্যে থাকে, এগুলো যাদের মধ্যে পাওয়া যাবে না, তারাই হচ্ছে অ্যালিফ্যাটিক বৈশিষ্ট্য সম্পন্ন যৌগ বা অ্যালিফ্যাটিক। আর সাইক্লিক কেন বলতেছি? এই যে দেখো একটা সাইকেল তৈরি হয়েছে না, একটা সাইকেল তৈরি হয়েছে না, একটা একটা রিং তৈরি হয়েছে না, রিং বা সাইকেল, এই জন্য আমরা এগুলাকে বলতেছি অ্যালিসাইক্লিক। তাহলে সাইক্লিকের আগে অ্যালি কেন যুক্ত হইলো? অ্যালিফ্যাটিক থেকে অ্যালিসাইক্লিকটা নামটা আসছে। ভালো, এই নামগুলো খুব ইজি। আমরা জানি তিন তিন কার্বন বিশিষ্ট যৌগকে প্রোপেন বলে, সো নামের আগে সাইক্লো। 4 কার্বন বিশিষ্ট যৌগকে বিউটেন বলে, নামের আগে সাইক্লো। 1 2 3 4 5 6, 6 কার্বন বিশিষ্ট যে অ্যালিফ্যাটিক কম্পাউন্ড, তাদেরকে বলা হচ্ছে হেক্সেন, নামের আগে তাই সাইক্লো যোগ হয়েছে। তো সাইক্লো, প্রোপেন, বিউটেন, হেক্সেন, এগুলা ইজিলি মনে রাখতে পারবা। এরপর আসলে অ্যারোমেটিক। অ্যারোমেটিক যৌগ আমি একটু আগে বলছিলাম, এদের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকবে। বিশেষ বৈশিষ্ট্যগুলো কি? দেখো 1 নম্বরে তাদের অল্টারনেট কার্বন বন্ধন, এই
অল্টারনেট দ্বিবন্ধন, কার্বন কার্বন অল্টারনেট করে করে একান্তর দ্বিবন্ধন থাকবে। দেখো যে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, এখানেও ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড। এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের একটা বৈশিষ্ট্য, যে ওদের একান্তর মানে অল্টারনেট, একান্তরের ইংরেজি হচ্ছে অল্টারনেট, অল্টারনেট করে করে বা একান্তর ভাবে দ্বিবন্ধন বা ডাবল বন্ড থাকবে, অল্টারনেট করে করে ডাবল বন্ড থাকবে। এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য, ঠিক আছে। এবং এরা হচ্ছে হাকেল তত্ত্ব অনুসরণ করবে। হাকেল তত্ত্ব কি? হাকেল তত্ত্ব অনুসরণ করার অর্থ হচ্ছে এদের 4n+1 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। 4n+ ইলেকট্রন সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, 4n+1। এটার ব্যাখ্যাটা কি? 4n+1 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, এটার ব্যাখ্যাটা কি? ধরো এই যে নেফথালিন, নেফথালিনের ক্ষেত্রে প্রথমে আমরা দেখি পাই বন্ধন আছে কয়টা, এই দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা পাই বন্ধন আছে। প্রত্যেকটা বন্ধনে আমরা জানি দুইটা করে ইলেকট্রন দিয়ে বা এক জোড়া ইলেকট্রন দিয়ে বন্ধন তৈরি হচ্ছে। সো পাই বন্ধন পাঁচটা, পাই ইলেকট্রন আছে কয়টা? 4n+1 না, সরি 4n+2, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। সো 4n+2 সংখ্যক যদি পাই ইলেকট্রন থাকে, এখানে 4n+2 সমান সমান 10 হবে নেফথালিনের জন্য, তাই না? তার মানে 4n সমান সমান 8। এই যে n এর মান কিন্তু আমি এখানে একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি 2, একটা পূর্ণ সংখ্যা, একটা ইন্টিজার পাইলাম। সো যে কোনো যৌগের যদি অল্টারনেট ডাবল বন্ড থাকে বা একান্তর আহ দ্বিবন্ধন থাকে এবং তাদের পাই ইলেকট্রনের সংখ্যাটা এই যে 4n+2 সমান সমান বসায় যদি n এর মান আমি একটা পূর্ণ সংখ্যা পাই, তাহলে আমি বুঝবো যে সেটা একটা অ্যারোমেটিক যৌগ। সো এক্ষেত্রে n = 2, টুটাকে নির্দেশ করতেছে, দেখো দুইটা রিং আছে না, এই যে 1 নাম্বার রিং আর 2 নাম্বার রিং, এই টুটা বেসিক্যালি এখানে এই যে দুইটা রিং যে আছে এই দুইটা রিংকে নির্দেশ করতেছে, যে এখানে ন্যাপথালিনের মধ্যে দুইটা কার্বনের বলয় বা রিং আছে। বুঝা গেছে? সো এগুলোই হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডের দুইটা মেইন বৈশিষ্ট্য। আর 3 নাম্বার হচ্ছে এরা সাধারণত, 3 নাম্বার হচ্ছে এরা সাধারণত প্লেনার। ঠিক আছে, প্লেনার, একটা তলের মধ্যে তাদের স্ট্রাকচার হবে, 2 ডাইমেনশনাল স্ট্রাকচার, 3D না, একটা তলের মধ্যে, তার মানে একতলীয় স্ট্রাকচার। একতলীয় যৌগ, তাদের স্ট্রাকচার গুলা 3D না, 2 ডাইমেনশনাল, একটা তলের মধ্যে তাদের স্ট্রাকচারটা হবে। এই টেবিলটার মধ্যে আমি স্ট্রাকচারটা আটাইতে পারবো, একটা টেবিলের মধ্যে, নিচে তো আমার টেবিলটা আছে দেখাইতে পারলাম না, ধরো এটা যদি টেবিলের সার্ফেসটা হয়, তাহলে এই টেবিলের মধ্যে আমি যৌগটা কাটাতে পারবো, এটা কোনো দৈর্ঘ্য প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে না, এরকম একতলীয় যৌগ হবে, প্লেনার কম্পাউন্ড। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মূলত এগুলো এই এই বৈশিষ্ট্যগুলো মিলে অ্যারোমেটিক কম্পাউন্ডের যে এই বিশেষ বৈশিষ্ট্যগুলা, এই বিশেষ বৈশিষ্ট্যগুলোকে মূলত বলা হচ্ছে অ্যারোমেটিসিটি। কি বলে? অ্যারোমেটিসিটি, হ্যাঁ। এই বিশেষ বৈশিষ্ট্যগুলোকে বলা হচ্ছে অ্যারোমেটিসিটি। তাহলে এই হলো মূলত আমাদের অ্যারোমেটিক যৌগগুলো আলোচনা। এদেরকে বলা হচ্ছে এই বিশেষ বৈশিষ্ট্যগুলোকে অ্যারোমেটিসিটি বলে। যাদের মধ্যে অ্যারোমেটিসিটি থাকবে তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ বেসিক্যালি। সো এখানে বেনজিন আছে সবচেয়ে পরিচিত। আর অ্যারোমেটিক যৌগের আরেকটা সহজ সংজ্ঞা হচ্ছে বেনজিন এবং বেনজিন জাতক। দেখো এই যে ফেনল বলো, এই যে ফেনল কিন্তু এই যে বেনজিনে একটা হাইড্রোজেনকে সরাই ওএইচ লাগাইছে। নেপথালিন, বেনজিনে বেসিক্যালি দুইটা বেনজিন রিং একটা একটা সাথে লেগে গেছে। সো এর এই বেনজিন এবং বেনজিন থেকে উপজাত হওয়া যে যৌগগুলো তাদের সবাইকে অ্যারোমেটিক যৌগ বলে। এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের একটা সহজ সংজ্ঞা। আর একটু ডিটেলসে গেলে যাদের মধ্যে ওই যে হাকল তত্ত্ব অনুসরণ করবে, একান্ত দ্বিবন্ধন থাকবে, তারপর হচ্ছে তারা একটা একতলীয় কোপ্লেনার কম্পাউন্ড বা প্লেনার কম্পাউন্ড হবে, এগুলো হচ্ছে তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য, যাদের যেটাকে আমরা বলি হচ্ছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি, এই অ্যারোমেটিসিটি যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আর যাদের মধ্যে এই অ্যারোমেটিক বৈশিষ্ট্যগুলো নাই তারা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ। আর এক্ষেত্রে যেহেতু এটা সাইক্লিক, সো অ্যালিসাইক্লিক হয়েছে, এরা সবাই কিন্তু এই যে অ্যালিফ্যাটিক। এই যে এই সবগুলো যৌগ কিন্তু অ্যালিফ্যাটিক, এই সবগুলো যৌগ অ্যালিফ্যাটিক। এখানে যদি বেনজিন একটা বদ্ধ শিকল যৌগ, যেহেতু বদ্ধ শিকল দুইটা রিং কানেক্টেড, সে কিন্তু আবার অ্যালিফ্যাটিক না, সে কিন্তু অ্যারোম্যাটিক। এটাও অ্যারোম্যাটিক, এই থায়োফিন অ্যারোম্যাটিক, এরা দুইটা কিন্তু অ্যারোম্যাটিক স্ট্রাকচার, এই যে বেনজিন আর থায়োফিন। বাকি সবগুলো, এটাও অ্যালিফ্যাটিক, এটাও অ্যালিফ্যাটিক, এটাও অ্যালিফ্যাটিক, এটাও অ্যালিফ্যাটিক। ঠিক আছে, এরপরে আমরা আসি হচ্ছে হেটেরোসাইক্লিক যৌগ। ঠিক আছে, এই যে সাইক্লিক যৌগগুলোর মধ্যে বা বদ্ধশিকল যৌগগুলোর মধ্যে যদি কোনো একটা প্রান্তর মধ্যে কার্বন না থেকে অন্য কোনো যৌগ থাকে, যেরকম এই যে এখানে কিন্তু কার্বন থাকতে পারতো, তার পরিবর্তে অক্সিজেন আছে, এই যেখানে অক্সিজেন আছে, সালফার আছে, নাইট্রোজেন আছে।
সো এই যে কার্বনের যে বৃত্তাকার যৌগিক বলয়ের মেইন এন্ড গুলা বা প্রান্তের মধ্যে কার্বনের পরিবর্তে অন্য পরমাণু, সেটা অক্সিজেন হইতে পারে, সালফার হইতে পারে, নাইট্রোজেন হইতে পারে, মূলত এই তিনটাই। সালফার, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে হেটেরোযৌগগুলোর মধ্যে কি কি থাকে সাধারণত? সালফার, অক্সিজেন, নাইট্রোজেন। নিচের কোনটি হেটেরোসাইক্লিক যৌগের মধ্যে কার্বনকে প্রতিস্থাপন করে না? সেক্ষেত্রে যদি সালফার, অক্সিজেন, নাইট্রোজেন ছাড়া অপশন ঘ বা অন্য কোনো অপশন অন্য কোনো যৌগের নাম দিয়ে দেয়, কথা কথা ক্লোরিন, তাহলে কিন্তু অপশন আনসারটা হবে হচ্ছে ঘ, ক্লোরিন। ঠিক আছে না? আর এই স্ট্রাকচারগুলো একটু মাথায় রাখতে হবে। এই যে এটাকে বলা হচ্ছে ইপক্সি ইথেন, এই যৌগটাকে। ফিউরান, দেখো মাঝখানে অক্সিজেন আছে, এটাকে ফিউরান। আর এই স্ট্রাকচারটা অক্সিজেনকে সালফার দ্বারা রিপ্লেস করে দিলে থায়োফিন। মনে রাখবো থায়ো মানে সালফার। ঠিক আছে। আর সেম স্ট্রাকচারে সালফার এবং অক্সিজেন কে যদি আমি নাইট্রোজেন দিয়ে রিপ্লেস করে দিই এবং সাথে একটা হাইড্রোজেন লাগাই দিই, এটা হচ্ছে পাইরোল। আর এই স্ট্রাকচারটা দেখো মাঝখানে মূলত পুরোপুরি বেনজেনের মতোই, জাস্ট এখানে সি এইচ এর পরিবর্তে একটা নাইট্রোজেন যুক্ত হয়ে গেছে, এটাকে বলেছে পিরিডিন। তাহলে এই স্ট্রাকচারগুলো মোটামুটি তুমি মনে রাখতে পারো। এই নামগুলা পিরিডিন, পাইরোল, থায়োফিন, ফিউরান, ইপোক্সি, ইথেন, এরা সবাই হচ্ছে হেটেরোসাইক্লিক বা বিষমচাক্রিক যৌগ। তাহলে এই হচ্ছে মোটামুটি আমার জৈব যৌগের ক্লাসিফিকেশন। প্রথমত মুক্ত শিকল ও বদ্ধ শিকল হিসেবে ক্লাসিফাই করা যায়। মুক্ত শিকলগুলো আবার সম্পৃক্ত, অসম্পৃক্ত। অসম্পৃক্ত গুলোর মধ্যে বাই বন্ধন আছে, এদের মধ্যে খালি সিগমা বন্ধন আছে। এরপরে আসে হচ্ছে বদ্ধ শিকলগুলো দুই প্রকার, একটা হচ্ছে কার্বোসাইক্লিক, একটা হচ্ছে হেটেরোসাইক্লিক। কার্বোসাইক্লিক মানে হচ্ছে টোটাল সাইকেলটার মধ্যে শুধু কার্বন আছে, অন্য কোনো পরমাণু নাই। যেমন এই যে সাইক্লোপ্রোপেন বা বেনজিন, এদের সবার স্ট্রাকচারের মধ্যে শুধু কার্বন আছে। তাহলে এই যাদের মধ্যে আবার এই কার্বোসাইক্লিকের মধ্যে অ্যারোমেটিক বৈশিষ্ট্য নাই, তারা হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। যাদের মধ্যে এই যে বেনজিনের বৈশিষ্ট্য বা বেনজিনের উপজাতগুলো বৈশিষ্ট্য আছে, তাদেরকে বলি হচ্ছে অ্যারোমেটিক। একইভাবে হেটেরো যৌগগুলোর মধ্যেও অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিক বৈশিষ্ট্য আছে। যেমন এই যে ইপক্সি ইথিন, এটা কিন্তু অ্যারোমেটিক না। এটা কিন্তু অ্যারোমেটিক না, ইপক্সি ইথেন। কারণ কি, দেখো যে একান্ত দ্বিবন্ধন কি আছে? একান্ত দ্বিবন্ধন কিন্তু নাই। তবে এখানে তুমি একটা প্রশ্ন করতে পারো, দেখো আমি একটু জুম করি। এখানে তুমি একটা প্রশ্ন করতে পারো। ওয়েট, একটু জুম করি। এই যে ভাইয়া থায়োফিন যৌগের মধ্যে বুঝলাম যে এই যে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, পরে তো আবার সিঙ্গেল বন্ড। একান্ত দ্বিবন্ধন হইলো কিভাবে? ব্যাপারটা এরকম না, ডাবল সিঙ্গেল, ডাবল সিঙ্গেল, ডাবল সিঙ্গেল, যেটা বেনজিনের বেলা আছে। ডাবল সিঙ্গেল, ডাবল সিঙ্গেল, ডাবল সিঙ্গেল। সেক্ষেত্রে এখানে তো আমরা দুইটা পাই বন্ধন দেখতে পারতেছি, তাহলে 4n+2 নিয়ে 4n+2 সমান সমান দুইটা পাই বন্ধন না? যদি এখানে 4 বসাই, যেহেতু দুইটা পাই বন্ধনের জন্য চারটা পাই ইলেকট্রন হবে, তাহলে তো এখানে 4n সমান সমান আমি 2 পাইতেছি, n হাফ পাচ্ছি। এটা তো পূর্ণ সংখ্যা না। তা হালকা তো অনুসরণ করলো না, সো এটা হ্যারোমেটিক কিভাবে হইলো? এটার উত্তরটা হচ্ছে ভাইয়া, যে এখানে থায়োফিনের সালফারের মধ্যে কিন্তু আমাদের এই যে মুক্তজোড় ইলেকট্রন আছে। মূলত দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকে সালফারে, তার মধ্যে একটা মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে এখানে পাই বন্ধন সরাসরি তৈরি না করলেও এটা রেজোনেন্স, মানে এটা রেজোনেন্স ব্যাপারটা কি, এই যে বেনজিনের ক্ষেত্রে যদি আমি রেজোনেন্স বলি, এই যে এই ডাবল বন্ডটা কিন্তু খালি যে এখানে থাকবে এটা না, এই কার্বন কার্বন দ্বিবন্ধন ডাবল বন্ড থাকতে পারে। এই কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে ডাবল বন্ডটা শিফট হতে পারে, যে এই ডাবল বন্ডটা এখানে আসলো বা এই ডাবল বন্ডটা এখানে আসলো, মানে ডাবল বন্ডটা বা পাই বন্ধনটা শিফট হইতে পারে। এই একই শিফট হওয়ার কালচারটা সালফারের মধ্যে, মানে এই শিফট হওয়ার ক্ষেত্রে বা এই যে পাই বন্ধন রেজোনেন্সে এই সালফারে থাকা দুইটা মুক্তজোড় ইলেকট্রনে একটা মুক্তজোড় ইলেকট্রন বা এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন কিন্তু পার্টিসিপেট করে। সো টেকনিক্যালি এখানে এই পাই বন্ধন থেকে আসা দুইটা, এই পাই বন্ধন থেকে আসা আরো দুইটা, এবং সালফারের মুক্তজোড় ইলেকট্রনে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন, টোটাল 6টা ইলেকট্রন পাই বন্ধনে অংশ নিতেছে। বুঝছো? সো বেসিক্যালি এখানে 4n+2 সমান সমান 4 না, থায়োফিনের জন্য আমরা 4n+2 সমান সমান 6 পাবো। এই যে সালফারের যে দুইটা অ্যাড হয়েছে 4+2, তাই এখানে তাহলে কিন্তু n=1 পাচ্ছি। দেখো, আর ওয়ান বলতে কিন্তু আমরা কি বুঝছিলাম? এই 1 2 ভ্যালুগুলো হচ্ছে একটা শিকল, বা শিকল না সরি, মানে কতগুলা রিং বা বলয় আছে সেই বলয়ের সংখ্যা। খেয়াল করো এই টোটাল যৌগটার মধ্যে কিন্তু একটা বলয় আছে। মিল আছে না? বেনজিনের সাথেও কিন্তু মিল আছে, এই জন্য কিন্তু বেনজিনের মতো এখানে 6টা পাই ইলেকট্রনই আছে। তো এই জন্য থায়োফিনের মধ্যে আমরা থায়োফিনকে হেটারো অ্যারোমেটিক যৌগই বলতেছি, কারণ এই থায়োফিনের সালফারে থাকা একটা মুক্ত জোড় ইলেকট্রন কিন্তু ডাইরেক্টলি অংশ নিতেছে এই যে পাই বন্ধনের যে রেজোনেন্স, সেই রেজোনেন্সের মধ্যে। আচ্ছা, বন্ধন প্রকৃতি, এই সমাণুধ্রুব বন্ধন ইলেকট্রনের তত্ত্ব, এখানে আমাদের তেমন আলোচনা কিছু নাই। এখানে আমাদের তেমন আলোচনা তেমন কিছু নাই। আচ্ছা, দেখো সমাণুধ্রুব বন্ধন তৈরি হওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হয়, যে উভয় অরবিটালকে অবশ্যই অর্ধপূর্ণ হইতে হবে। হাফ ফিল্ড না হলে তো বন্ধন হবে না।
হাফ ফিল্ড মানেই তো তার সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে, একটা একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, সে আরেকটা অরবিটালের সাথে বন্ধন করে সে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা মিটাবে বা অভাবটা মিটাবে। সো অবশ্যই অর্ধপূর্ণ হইতে হবে। দুইটা অরবিটালের মধ্যে শক্তির পার্থক্য খুব বেশি হওয়া যাবে না, কাছাকাছি বা সমান হইতে হবে, এবং সঠিক নির্দিষ্ট একটা অ্যাক্সিস বরাবর। যদি সিগমা বন্ধন হয় তাহলে যে সিগমা বন্ধনগুলো একদম সরাসরি হইতে হবে। আর যদি পাই বন্ধনের মাঝখানে এরকম মানে সমকোণে থাকে তার একটা একটার, এই যে এখানে অলরেডি একটা সিগমা বন্ধন আছে এই অ্যাক্সিস বরাবর, ধরো কার্বন কার্বনের মাঝখানে, এই সিগমা বন্ধনের সমকোণে থাকা দুইটা অর্ধপূর্ণ পাই অরবিটাল যদি থাকে তাহলে তাদের মধ্যে হবে হচ্ছে পাই বন্ধন। তাহলে দেখো এটা নির্দিষ্ট অক্ষ বরাবর। এই সিগমা এটা হচ্ছে একটা সিগমা বন্ধনের উদাহরণ। এই ছবিটা এটা হচ্ছে একটা পাই বন্ধনের উদাহরণ। সিগমা বন্ধনের ক্ষেত্রে ডাইরেক্টলি মুখোমুখি, এখানে অরবিটালের অধিক্রমণটা হচ্ছে একটা একটার একদম মুখোমুখি। আর পাই বন্ধনের ক্ষেত্রে হচ্ছে পাশাপাশি। পাশাপাশি কিভাবে, অ্যাঙ্গেলটা কিরকম, সিগমা বন্ধনের যে অ্যাক্সিসটা সেটা সমকোণে। সিগমা বন্ধনটা যদি ধরো এক্স অ্যাক্সিসে থাকে তাহলে এটাকে ওয়াই অথবা জেড অ্যাক্সিসে, জেড অক্ষ বরাবর হইতে হবে। নির্দিষ্ট একটা অক্ষ বরাবর, নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল বরাবর অধিক্রমণটা হইতে হবে। এবং বন্ধন অরবিটাল যেই দুইটা অরবিটালের মধ্যে বন্ধনটা হচ্ছে তাদের মাঝখানে থাকা ইলেকট্রনগুলোকে অবশ্যই স্পিন একটা যদি প্লাস হাফ হয় একটা মাইনাস হাফ হইতে হবে অবশ্যই। ঘূর্ণন যাতে নতুন শেয়ার করা ইলেকট্রনগুলো যখন নতুন দুইটা অরবিটালের মধ্যে ঘুরতেছে, প্রত্যেকটা অরবিটালের মধ্যে একটা প্লাস হাফ এবং একটা মাইনাস হাফ স্পিন কোয়ান্টাম নাম্বার বিশিষ্ট দুইটা ইলেকট্রন থাকে। কারণ আমরা তো জানি যে একটা অরবিটালের মধ্যে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে এবং তাদের স্পিন সমান এবং পরস্পর বিপরীতমুখী হইতে হবে। সো এখানে যদি ঘূর্ণনটা বিপরীতমুখী না হয় তাহলে তো সে মানে ইয়াটা মানলো না, ওই রুলটা মানলো না যে একটা অরবিটালের মধ্যে অবশ্যই দুইটা ইলেকট্রনকে অপোজিট স্পিনের অধিকারী হইতে হবে, এই রুলটা তাকে অবশ্যই মানতে হবে। সিগমা বন্ড কি, এই যে সরাসরি অধিক্রমণ। পাই বন্ধন কি, পাই বন্ধন হচ্ছে বেসিক্যালি এরকম, এই যে সিগমা বন্ধন অনেক রকম হইতে পারে। এস অরবিটালের মাঝখানে, এস আর পি অরবিটালের মাঝখানে দেখো মুখোমুখি বন্ধনটা হচ্ছে। আর পাই হচ্ছে এই যে অলরেডি একটা সিগমা বন্ধনে অ্যাক্সিস আছে, দেখো এই যে এটা কিন্তু একটা সিগমা বন্ধন, এই সিগমা বন্ধনের সমকোণে থাকা দুইটা অরবিটালের মাঝখানে পাই বন্ধন। তাহলে এটা হবে হচ্ছে পাশাপাশি অধিক্রমণ, এবং অবশ্যই পাই বন্ধন আর সিগমা বন্ধনের মধ্যে পাই বন্ধন হচ্ছে তুলনামূলক দুর্বল। এই জন্যই কিন্তু যদি কার্বন কার্বন এই যে তিন রকমের আমি হাইব্রিডাইজেশন নেই, এর মধ্যে এর মধ্যে তোমার আহ এদেরকে ভাঙা কিন্তু সবচেয়ে সহজ ট্রিপল বন্ডওয়ালা, কেন এখানে দুইটা পাই বন্ধন আছে। আর সিঙ্গেল বন্ডওয়ালা অ্যালকেন গুলাকে ভাঙা সবচেয়ে কঠিন। এই জন্যই কিন্তু আমরা অ্যালকেনকে প্যারাফিন বলি। প্যারাফিন মানে কি, নিরাসক্ত। নিরাসক্ত, প্যারাফিন মানে নিরাসক্ত, খুব বেশি সে আসক্তি নাই, অন্য অন্যের সাথে সে যৌগ তৈরি করার ইচ্ছা টিচ্ছা তেমন নাই। কেন, এই যে সিগমা বন্ধন নিয়ে এসে আসে, কোনো ভাই বন্ধন নাই, নিজে তার বন্ধন শক্তিশালী, তার তো আর অন্য যৌগের সাথে বন্ধন তৈরি করার দরকার পড়তেছে না। এটাই হচ্ছে মূলত সিগমা বন্ধন আর পাই বন্ধনের মধ্যে পার্থক্য। এগুলো তুমি রিডিং পড়ে নিও, ইজিলি পারবা। আচ্ছা, হাইব্রিডাইজেশন কি, হাইব্রিডাইজেশনে যদি আমি একটু আলোচনা করি, হাইব্রিডাইজেশনে একটা শর্টকাট ফর্মুলা আছে, এবং তোমরা এই শর্টকাট ফর্মুলাটা আমরা ফার্স্ট পেপারে মূলত আলোচনা করব। ফার্স্ট পেপারে যখন আমরা বলবো সেই শর্টকাট ফর্মুলাটা আলোচনা আছে। আমি পার্সোনালি প্রিফার করি যে হাইব্রিডাইজেশন নিয়ে যখন আমরা পড়াশোনা করতেছি ওই শর্টকাট ফর্মুলাটা যাওয়ার দরকারই নেই। একটা নির্দিষ্ট শর্টকাট ফর্মুলা আছে, যে শর্টকাট ফর্মুলাটা সাধারণত ইউজ করে হাইব্রিডাইজেশনটাকে আমরা নির্ণয় করার চেষ্টা করি। শর্টকাট ফর্মুলা যাওয়ার দরকারই নেই। ঠিক আছে, একটা ইজিয়ার খুবই সহজ ওয়ে আছে হাইব্রিডাইজেশন বের করার। মনে করো যে এই যৌগটার সবচেয়ে আহ পরিচিত একটা উদাহরণ দিয়ে, ধরো ওই যে সিএইচ, খেয়াল করে দেখবা এখানে যে সিগমা বন্ধন কয়টা আছে কার্বনের পাশে, কার্বনের সাথে একটা কার্বন পরমাণুর সাথে সিগমা বন্ধন কয়টা আছে এটা তোমাকে দেখতে হবে। সিগমা বন্ধন কয়টা আছে একটা কার্বনের সাথে, একটা কার্বন পরমাণুর সাথে, দেখো তো কয়টা আছে এখানে, দেখো তো কয়টা আছে। এই যে এই কার্বনের সাথে এটা কিন্তু একটা সিগমা বন্ধনগুলোকে সাথে দেখালাম, এই যে একটা সিগমা বন্ধন আর এখানে একটা সিগমা বন্ধন হাইড্রোজেনের সাথে, দুইটা হইলো না? আর এই দুটো তো অবশ্যই পাই। তাহলে সিগমা বন্ধন কয়টা হইলো, দুইটা, মনে রাখবা। পাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সরি, মনে রাখবা পাই বন্ধন কখনোই কখনোই তোমার সংকর সংকরায়নের ফলে উৎপন্ন অরবিটাল গুলোকে আমরা সংকর অরবিটাল বলি। সো সংকর অরবিটালে কখনোই পাই বন্ধন তৈরি হবে না। হাইব্রিড অরবিটাল গুলা হাইব্রিড অরবিটাল গুলার মাঝখানে কখনোই
কি হয় না? পাই বন্ধন হয় না। কারণ কি? কারণ হাইব্রিড অরবিটাল গুলোর এক একটার এক এক রকম অ্যাঙ্গেল থাকে। যেমন এসপি যদি হয় শঙ্করায়ন, তাহলে তাদের এক একটা হাইব্রিড অরবিটাল মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। যদি sp2 হয় সেই ক্ষেত্রে হবে হচ্ছে আমার 120 ডিগ্রি। sp3 যদি হয় 109.5 ডিগ্রি। দেখো এই অ্যাঙ্গেল গুলো কোনোটাই কিন্তু 90 ডিগ্রি হইলো না। বাট আমার যদি পাই বন্ধন তৈরি করতে, তাহলে আমরা কি বলছিলাম, এই যে কার্বন এবং কার্বনের মাঝখানে প্রথমত এই যে একটা সিগমা বন্ধন অলরেডি তৈরি হইতে হবে। এই যে ধরো সিগমা বন্ধন তৈরি হয়ে আছে, মুখোমুখি সরাসরি ওভারল্যাপ একটা সিগমা বন্ধন তৈরি হয়ে আছে। এই সিগমা বন্ধনের একদম সমকোণ বরাবর আমাকে অর্ধপূর্ণ দুইটা পি অরবিটাল থাকতে হবে। এই দুইটা অর্ধপূর্ণ পি অরবিটাল আছে যাদের মাঝখানে এই যে মুখোমুখি না, পাশাপাশি একটা অধিক্রমণ হচ্ছে, পাশাপাশি। এটাকে আমরা বায়ু বন্ধন বলি। তো এরকম সুন্দর সিগমা বন্ধনের অ্যাক্সিসের সাপেক্ষে অর্ধপূর্ণ দুইটা পাই অরবিটাল থাকতে হবে, এইরকম অ্যাঙ্গেল করে কখনোই শঙ্কর অরবিটাল থাকে না। যার কারণে শঙ্কর অরবিটাল কখনো কিসে অংশগ্রহণ করে না? পাই বন্ধনে অংশগ্রহণ করে না। তার মানে পাই বন্ধন যেগুলো আছে সেগুলোর আমার সিগমা মানে পাই বন্ধন যেগুলো আছে, যেমন এই ক্ষেত্রে এই যে দুইটা পাই বন্ধন আছে, এই এই দুইটা অরবিটাল কখনোই সংকরণে অংশ নেবে না। তাহলে বাকি কি কি সংকর অরবিটাল আছে? দুইটা আছে না? তাহলে দুইটা অরবিটাল বিশিষ্ট সংকরণ কোনটা? sp2। সো এখানে কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। সো তুমি দেখবা সিগমা বন্ধন কয়টা আছে। সিগমা বন্ধন কয়টা আছে এটা প্রথমত দেখবা। আরেকটা জিনিসও দেখতে হবে, সেটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন আছে কিনা। যৌগের যে সেন্ট্রাল বা কেন্দ্রীয় পরমাণু, তার মুক্তজোড় ইলেকট্রন আছে কিনা। আর আমরা জানি কার্বনের কি কখনো মুক্তজোড় ইলেকট্রন থাকে? কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4, সবসময় 4টা হাত পুরো থাকে। নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার এদের ক্ষেত্রে হচ্ছে আমাদের মুক্তজোড় ইলেকট্রন থাকার সম্ভাবনা আছে। কার্বনের তার মুক্তজোড় ইলেকট্রন নাই, সেই ক্ষেত্রে আমাদের শুধু দুইটা সিগমা বন্ধন দেখলেই হচ্ছে। বাট আমি আরেকটা যৌগ তোমাদেরকে দেখাই। মনে করো NH3, এই যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন একটা, এই আরেকটা হাইড্রোজেন, আরেকটা হাইড্রোজেন। এখানে তুমি কিন্তু বলতে পারো ভাইয়া এটা হাইড্রোজেন হচ্ছে sp2। কেন? এই যে সিগমা বন্ধন একটা, এই যে আরেকটা, এই যে একটা পাই বন্ধন তো এখানে নাই, ডাইরেক্ট sp2 মেরে দিলাম না। আমার কিন্তু এই যে সিগমা বন্ধন কয়টা আছে সেটাও দেখতে হবে, মুক্তজোড় ইলেকট্রন আছে কিনা সেটাও দেখতে হবে। মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে নাইট্রোজেনের? এই যে একটা আছে। সো এখানে মূলত আমার চারটা চারটা সংকর অরবিটাল থাকবে। 1, 2, 3, 4। চারটা সংকর অরবিটাল যুক্ত সংকরায়ন কোনটা? sp3। সো NH3 বা অ্যামোনিয়া যৌগের, অ্যামোনিয়া এটা তো অবশ্যই অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া যৌগের মিনিয়া লিখে ফেলছি, ওয়েট। অ্যামোনিয়া যৌগের সংকরায়ন অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের সংকরায়নটা কি? sp3 হবে। সো আমার দুই জিনিস লক্ষ্য করতে হবে। কার্বনের ক্ষেত্রে আমার মুক্তজোড় ইলেকট্রন দেখার দরকারই নেই, কারণ কার্বনের মুক্তজোড় ইলেকট্রন যে হয় না সেটা আশা করি তোমরা জানো এতদিনে। আর তোমার নাইট্রোজেন, অক্সিজেন, সালফার এই ধরনের যৌগগুলো যেটা মুক্তজোড় ইলেকট্রন থাকার সম্ভাবনা আছে, তাদের ক্ষেত্রে আমরা দেখবো মুক্তজোড় ইলেকট্রন আছে কি না। এই যে মুক্তজোড় ইলেকট্রন আছে, সো একটা মুক্তজোড় ইলেকট্রন, এবং এখানে কিন্তু আমার দুইটা কাউন্ট করা যাবে না, জোড় এক জোড়া কাউন্ট করতে হবে। সো একটা, আর বাকি তিনটা করে আমার আছে বাই বন্ধন। সো টোটাল চারটা সংকর অরবিটাল লাগবে। চারটা সংকর অরবিটাল বিশিষ্ট সংকরায়ন কোনটা? sp3। এটা হচ্ছে সংকরায়ন মনে রাখার খুবই ইজি কনসেপ্ট, সবচেয়ে ইজি। ওই একটা সূত্র আছে, আমি জানি সূত্রটা আমি লিখতেও পারবো, বাট আমি এটা প্রিফার করি না। কারণ ওই সূত্রটা সকল যৌগের ক্ষেত্রে সব অ্যাপ্লিকেবল না। সকল যৌগের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না ওই সূত্রটা। তার চেয়ে ওই সূত্র অ্যাপ্লাই করা আছে, এটা মনে রাখা সবচেয়ে সহজ। আমি খালি দেখবো সিগমা বন্ধন কয়টা আছে আর মুক্তজোড় ইলেকট্রন আছে কি নাই। একটা মুক্তজোড় ইলেকট্রন থাকলে সেটাকে আমি একটা অরবিটাল হিসেবে কাউন্ট করবো, দুটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা, এরকম। তিনটা মুক্তজোড় ইলেকট্রন তো সাধারণত থাকে না, ইউজুয়ালি। আচ্ছা, এই হচ্ছে স্বাভাবিক অবস্থায় কার্বনের স্ট্রাকচারটা তো এরকমই থাকে, 1:2:2, 2p1, 2px1, 2py1 এবং 2pz0, একটা পি অরবিটাল ফাঁকা থাকে। কিন্তু যখন তোমার যে sp3 হাইব্রিডাইজেশন হচ্ছে, তখন চারটা অরবিটাল, এই যে sp3 একটা একটার সাথে ওভারল্যাপ করবে এবং সবগুলো অর্ধপূর্ণ হয়ে যাবে, একটা একটা করে থাকবে বেসিক্যালি। এবং তাদের নতুন তৈরি হয় যে চারটা অরবিটাল একটার সাথে অধিক্রমণ করে, ওভারল্যাপ করে যে চারটা হাইব্রিড অরবিটাল তৈরি করলো, এদের কারো মধ্যে কিন্তু, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এরা কেউই কিন্তু এই নতুন তৈরি হওয়া হাইব্রিড অরবিটাল করে এদের মধ্যে কিন্তু না এস না পি অরবিটালের বৈশিষ্ট্য আছে। এরা কিন্তু সংকর হয়ে গেছে, এখন নিজস্ব আলাদা বৈশিষ্ট্য। এস বা পি অরবিটালের বৈশিষ্ট্য তাদের মধ্যে এখন নাই। সরি, এস বা পি অরবিটালের বৈশিষ্ট্য এখন তাদের মধ্যে নাই। তারা এখন সংকর অরবিটাল নিজেদের মধ্যে স্পেসিফিক আলাদা বৈশিষ্ট্য নিয়ে আছে। এবং একটা একটার মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি। আর sp3 সংকরণের মধ্যে আমরা বলছি যে তাদের মধ্যে এস বা পি অরবিটাল বৈশিষ্ট্য নাই বলতে একদম সরাসরি এটার এস অরবিটাল বা পি অরবিটাল বলা যাবে না, কিন্তু তাই বলে যে এস আর পি কিচ্ছুই নাই ব্যাপারটা এরকম না।
এই sp3 হ্যাঁ সংকর অরবিটালগুলোর মধ্যে এস এর চরিত্র থাকে 25%, পি এর চরিত্র থাকে হচ্ছে 75%। স্বাভাবিক, কারণ চারটার মধ্যে এস একটা পি তিনটা, সো 25 আর 75, এটা তো বুঝতেই পারতেছো। বাট মৌলিকভাবে এরা এস অরবিটালও না, পি অরবিটালও না। ওই আগের কথাটা অর্থ ছিল হচ্ছে এটা, যে এস আর পি অরবিটালের বৈশিষ্ট্য নাই, মানে হচ্ছে যে মৌলিকভাবে এরা এসও না পিও না, এরা সম্পূর্ণ নতুন সংকর অরবিটাল, এবং তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 109.5 ডিগ্রি। এটা হচ্ছে CH4 যৌগ, যাদের মধ্যে হচ্ছে সংকর sp3। sp2 হলে তাদের মধ্যে স্ট্রাকচারটা হয় হচ্ছে একটা কিরকম, একটা যে ত্রিভুজাকার, ঠিক আছে, সমতলীয় ত্রিভুজাকার, সমতলীয় ত্রিভুজাকার, আচ্ছা পরীক্ষার জ হবে ত্রিভুজাকার, এবং তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। হ্যাঁ, এগুলো তোমরা অলরেডি জানো, তাই স্পেসিফিক ভাবে আলোচনা করতেছি না। sp2 sp3 সবাই তোমরা মোটামুটি জানো। দেখছো এই যে অ্যাঙ্গেল, বর্ন অ্যাঙ্গেল গুলো হচ্ছে 120 ডিগ্রি হয়। আম, আরেকটা ব্যাপার হচ্ছে যে sp লাস্টে, যেটা হচ্ছে অ্যাসিটিলিন বা অ্যালকাইল যৌগ বা তোমার ইথাইল যৌগের মধ্যে পাওয়া যায়, সেক্ষেত্রে এই যে পাই বন্ধনগুলো দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো। এই যে এই পাই অরবিটালটা আসছে হচ্ছে ধরো ওয়াই এক্সিস বরাবর, এটা এটা ধরো ওয়াই এক্সিস বরাবর আছে, এই যে বেগুনি কালারেরটা, আর একটা ডিফারেন্ট কালার দিয়ে দিই, যে হলুদ কালারের যেটা আমি আঁকতেছি এখন, এই যে হলুদ কালারটা আছে হচ্ছে জেড এক্সিস বরাবর, হলুদ কালারটা আছে হচ্ছে জেড এক্সিস বরাবর, বুঝছো? আর এই ওইটারও বেগুনি বানাই দিই পাশেরটা। এই যে বেগুনি বেগুনি আছে হচ্ছে যে ওয়াই এক্সিস বরাবর ধরে নাও, বেগুনি বেগুনি আছে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর হলুদ হলুদ আছে হচ্ছে জেড অক্ষ বরাবর। খেয়াল করছো দুইটা পাই বন্ধন কিভাবে হয়? ধরো এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর সিগমা বন্ধন আছে, তাহলে একটা হবে হচ্ছে যে ওয়াই এক্সিস বরাবর দুইটা পাই পি অরবিটালের মধ্যে একটা পাই বন্ধন, আর এটা হচ্ছে জেড এক্সিস বরাবর এই। তাহলে এখানে একটা সিগমা বন্ধন, তাহলে একটা পাই বন্ধন হবে এই বরাবর, আর একটা পাই বন্ধন হবে হচ্ছে এই বরাবর। এই হচ্ছে তিনটা অক্ষ বরাবর কার্বন কার্বনের ট্রিপল বন্ড। এবং এই ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে পাই বন্ধনটা, সেটা হচ্ছে মুখোমুখি না, পাশাপাশি। এই যে এরকম পাশাপাশি বন্ধন হবে, পাশাপাশি এই এটা উপর দিয়ে আর নিচ দিয়ে পাশাপাশি একটা বন্ধন হবে, সরাসরি মুখোমুখি হবে না। এবং এদের জ্যামিতিক স্ট্রাকচারটাকে সরল রৈখিক, এটা রৈখিক স্ট্রাকচার, রৈখিক স্ট্রাকচার, এবং বন্ড অ্যাঙ্গেলটা তার কারণে হবে হচ্ছে রৈখিক, যেহেতু 180 ডিগ্রি। আচ্ছা, এখানে একটা খুবই বোঝার জিনিস আছে, খেয়াল করো। আমি যদি তিন ধরনের কার্বনের সমান হাইব্রিডাইজেশন গুলো দেখি, sp2 sp3, এবং এদের মধ্যে এস বৈশিষ্ট্য, প্রত্যেকটা সংকরণের মধ্যে এস বৈশিষ্ট্য এবং পি বৈশিষ্ট্য একটা অনুপাত নেই, দেখো এই ক্ষেত্রে কি হবে? 50-50, 50% 50%। sp2 এক্ষেত্রে তিনের মধ্যে একটা, সো 33% হচ্ছে আমার এস বৈশিষ্ট্য, 67% হবে হচ্ছে পি বৈশিষ্ট্য। আর এই ক্ষেত্রে আরো কমে গেল, 25% এস বৈশিষ্ট্য, 75% পি বৈশিষ্ট্য। ভালো করে দেখো তো, এস বৈশিষ্ট্য সবচেয়ে বেশি কার? এস বৈশিষ্ট্য সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি কিন্তু এসপি হাইব্রিডাইজেশনের মধ্যে, বুঝছো? আর মনে রাখবা, এই সংকরায়নের মধ্যে এস বৈশিষ্ট্য যত বেশি, এস অরবিটালের বৈশিষ্ট্য যত বেশি থাকবে, যত বেশি বন্ধন তত শক্ত। আর বন্ধন শক্ত, বন্ধন তত শক্তিশালী মানে হচ্ছে বন্ধন দৈর্ঘ্য হয়ে যাবে কম। শক্তিশালী মানে কি? শক্তিশালী মানে হচ্ছে বন্ধনটা কাছাকাছি থাকবে, বন্ধনে থাকা দুইটা পরমাণু কাছাকাছি থাকবে, তার কারণে বন্ধন দৈর্ঘ্য কমে যাবে, বন্ধন দৈর্ঘ্য হবে কম। বুঝতে পারছো? এটা কিন্তু একটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটার কারণ কি দেখো, এস অরবিটাল হচ্ছে স্ফেরিক্যাল, সো এস এবং এস এর মাঝখানে যখন অরবিটালটা হয়, তখন এটা কিন্তু কোনো নির্দিষ্ট অক্ষ নাই, তিন অক্ষ বরাবর এটার বিস্তৃতি আছে, নির্দিষ্ট অক্ষ নেই। কিন্তু যদি আমি এস এই যে এস অরবিটাল, সরি পি অরবিটাল গুলোর কথা চিন্তা করি, তাহলে দেখো তাদের এই যে একটা হচ্ছে এরকম এক্স অ্যাক্সিস বরাবর, আরেকটা হচ্ছে এরকম ওয়াই অ্যাক্সিস বরাবর, আরেকটা হচ্ছে এরকম জেড অ্যাক্সিস বরাবর, এক একটা এক এক অক্ষ, এদের হচ্ছে নির্দিষ্ট অক্ষ বরাবর শুধু তাদের অতিক্রমণ। সো যখন অতিক্রমণ হচ্ছে পি অরবিটাল এবং পি অরবিটালের মাঝখানে, অতিক্রমণটা হচ্ছে একটা এক্সিস বরাবর, হয় এটা, হয় এটা, নাহলে এইটা, নির্দিষ্ট অক্ষ বরাবর। বাট যখন আমি এস এর কথা চিন্তা করতেছি, একটা টোটাল বল স্ট্রাকচার তিন অক্ষ বরাবরই আছে, এই জন্য এস অরবিটালের অধিক্রমণ গুলো শক্তিশালী হয়, বন্ধন শক্তিশালী হয়। ঠিক আছে, তাইলে অরবিটাল গুলা যখন সংকরণের মধ্যে মাধ্যমে তৈরি হচ্ছে, সংকর অরবিটালের মধ্যে যত এস এর বৈশিষ্ট্য বেশি থাকবে, সে তত স্ট্রং হবে। এই কারণে আমার সি এইচ C2H2, আরটা হচ্ছে C2H4, আরটা হচ্ছে CH4, এই তিন ধরনের যৌগের মধ্যে আবার লেখা ডিস্টার্ব করতেছে, CH4, এই তিন ধরনের যৌগের মধ্যে
সবচেয়ে কম বন্ধন দূরত্ব কার হবে? অবশ্যই এই যে অ্যালকাইলের। সো এই যে আমি যদি এদের বন্ধন দূরত্বগুলো এক সাইডে এখানে লিখে ফেলি, প্রথমটার অ্যালকাইলের দূরত্ব হচ্ছে কার্বন কার্বন দূরত্ব হলো সবাই 0.154 ন্যানোমিটার। এটা হচ্ছে কিসের কিসের জন্য? ইথাইলের জন্য। ইথাইল না, সরি, ইথাইন। আর ইথিনের জন্য হচ্ছে 0.134 ন্যানোমিটার। আর 0.120 ন্যানোমিটার হচ্ছে, ন্যানোমিটার, আরে এমটা আসতেছে না, ন্যানোমিটারটা হচ্ছে আমার CH4 বা অ্যালকেনের জন্য। তাহলে সবচেয়ে শক্তিশালী বন্ধনকার? অবশ্যই, ওহো, এক্সট্রিমলি সরি, এই যে দেখছো ভুলটা করে ফেলছি আমি, একদম ভুলটা করে ফেলছি, সিরিয়ালটা চেঞ্জ হয়ে গেছে। এদের বন্ধন দূরত্ব সবচেয়ে কম হবে 0.120, যেহেতু সবচেয়ে শক্তিশালী। দেখছো আমি একটু ভুল করছি, এখানে অ্যালকাইনের বন্ধন দূরত্ব সবচেয়ে কম হবে, মাঝামাঝি হবে হচ্ছে অ্যালকিন, আর অ্যালকেনটাও সবচেয়ে দূরে দূরে 0.154। তাহলে এই ভ্যালুগুলা কিন্তু অবশ্যই, এই বন্ধন দৈর্ঘ্যগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে অবশ্যই কার্বন কার্বন বন্ধনের দূরত্ব, সেটা সিঙ্গেল বন্ধন, ডাবল বন্ধন, ট্রিপল বন্ধন, কার্বন কার্বন বন্ধন দূরত্ব। সো এটা অ্যালকাইনের বেলায় 0.120 সবচেয়ে কম, আর অ্যালকিনের বেলায় মাঝামাঝি, এবং অ্যালকেন এর বেলায় সবচেয়ে বেশি দূরে, সবচেয়ে দুর্বল। ঠিক আছে না? এই, ফাইন। আচ্ছা, তাই এই তো মোটামুটি আমরা দেখলাম। দেখো এই যে ইথেনের বেলায় 0.154 134 120। আর এটা যদিও কার্বন কার্বন বন্ধন, কার্বন আর হাইড্রোজেনের বন্ধনগুলোও কিন্তু এই যে যদি প্রশ্ন একটু কঠিন করে আসতে পারে, খেয়াল করো কার্বন হাইড্রোজেনের বন্ধনগুলোও তো অরবিট মানে কি বলে এটাকে, সংকরণের কারণে তৈরি হচ্ছে। সো এটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ইথেনের মধ্যে কার্বন হাইড্রোজেনের বন্ধনগুলো 0.110, ইথেনের মধ্যে আরেকটু কমে যাবে 0.109, ইথাইনের মধ্যে সবচেয়ে কম 0.106। সো 109এরটা হচ্ছে সবচেয়ে কাছাকাছি, যেহেতু এস বৈশিষ্ট্যটা বেশি। এবং এদের SP3 এর ক্ষেত্রে জ্যামিতিক গঠনটা চতুস্তলকীয়, SP2 এর ক্ষেত্রে সমতলীয় ট্রাইগোনাল বা ত্রিভুজাকার, এবং সরলরৈখিক হচ্ছে SP2 এর বেলায়। ঠিক আছে, আচ্ছা, এরপর আসলে হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী হচ্ছে একটা গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ড যাদের সবার ফিজিক্যাল এবং কেমিক্যাল বৈশিষ্ট্যের মধ্যে কিছু মিল আছে। ঠিক আছে, সবারই কিছু মিল আছে, এবং মিলগুলো কেন? এদের প্রত্যেকেরই নির্দিষ্ট একটা কেমিক্যাল গ্রুপ থাকে, যেমন অ্যালকোহলগুলোর মধ্যে OH থাকে। অ্যালকোহল হচ্ছে একটা হোমোলোগ অ্যাসিড যাদের মধ্যে কমন একটা গ্রুপ থাকে, কমন একটা গ্রুপ থাকে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালকোহলের ক্ষেত্রে যেমন হাইড্রোক্সিল গ্রুপ থাকে, ইথারের ক্ষেত্রে যেমন এই যে তোমার দুইটা হাত ফাঁকা, সো দুই ভ্যালেন্সি যুক্ত অক্সিজেন। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার অ্যালডিহাইডের জন্য CHO, কিটোন গ্রুপের জন্য CO দিয়ে দুই হাত ফাঁকা। এরকম কিছু নির্দিষ্ট গ্রুপ আছে যেগুলো হোমোলোগাস সিরিজগুলো বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে দেয়। ঠিক আছে, এবং এই প্রত্যেকটা হোমোলোগাস সিরিজের এক একটা মেম্বারকে বলা হচ্ছে হোমোলোগ বা সমগোত্রক। এবং দুইটা সমগোত্র শ্রেণীর মাঝখানে, যেমন ধরো এই যে একটা হচ্ছে মিথানল, এটা হচ্ছে ইথানল, এদের মাঝখানে ডিফারেন্সটা কি? যদি আমি মিথানল আর ইথানল আঁকি, এই যে এটা ধরো মিথানলের সংকেত, আর এটা হচ্ছে ইথানলের সংকেত। পার্থক্য কি দেখো, এই যে এইটুকু গ্রুপই কিন্তু পার্থক্য। দুই হাত ফাঁকা CH2, যেটাকে বলে হচ্ছে মিথিলিন গ্রুপ, এটা কিন্তু মিথাইল গ্রুপ না, মিথিলিন। সো পাশাপাশি দুটো সমগোত্রের মধ্যে পার্থক্য হচ্ছে মিথিলিন। এদের সবাইকে একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়। নির্দিষ্ট একটা কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ থাকে, ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক থাকে। অ্যালকোহলের ক্ষেত্রে যেটা হচ্ছে OH। এবং নির্দিষ্ট একটা প্রস্তুতি প্রস্তুতি করার ধরো সেটা ইথানল হোক বা মিথানল হোক, সবাইকে মানে তৈরি করার একটা নির্দিষ্ট প্রসেস থাকে, কেমিক্যাল রিয়াকশন থাকে। যেমন এই ক্ষেত্রে হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল আয়োডাইডের সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, এটাও কিন্তু অ্যালকাইল আয়োডাইডের সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। এক ক্ষেত্রে একটু কম কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হচ্ছে, আরেক ক্ষেত্রে বেশি 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 সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকোহল তৈরি হচ্ছে। ঠিক আছে না? কিন্তু মূল প্রস্তুতি বিক্রিয়াটা কিন্তু একই। এই দুইটা যে কম্পাউন্ড আছে, তাদের যৌগ আছে, তাদের টাইপটা কিন্তু একই। তো তাদের কমন কিছু সাধারণ কিছু প্রস্তুতি প্রক্রিয়া থাকে, এবং এদের যে কেমিক্যাল, রাসায়নিক এবং ভৌত বৈশিষ্ট্যগুলো নির্দিষ্ট ক্রমান্বয়ে বাড়তে বা কমতে থাকে, এটা সিরিয়াল মেনটেন করে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মিথানল এবং ইথানলের স্ফুটনাঙ্কটা মুখস্থ রাখা। মিথানলের স্ফুটনাঙ্ক দেখো 65, ইথানলটা বেড়ে যাবে 78। ইথানল থেকে যদি আরো তুমি কার্বন সংখ্যা বাড়াও, প্রোপানল দাও, বিউটানল দাও, দেখো আস্তে আস্তে 65 থেকে 78 থেকে বাড়বে, ক্রমান্বয়ে বাড়বে। সো গ্র্যাজুয়ালি বাড়ার বা গ্র্যাজুয়ালি কমার একটা ব্যাপার থাকে এই সমগোত্র শ্রেণীর মেম্বারগুলোর মধ্যে, তাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল বৈশিষ্ট্যের ক্ষেত্রে।
এখান থেকে 65 এবং 78.3 ডিগ্রি সেলসিয়াস, এই দুটো সংখ্যা আমাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। কার্যকরীমূলক কি? প্রত্যেকটা হোমোলোগাস সিরিজ বা সমগোত্র শ্রেণীর মধ্যে যে নির্দিষ্ট একটা মূলক থাকার কারণে ওদের যে কমন কেমিক্যাল এবং ফিজিক্যাল বৈশিষ্ট্যগুলো থাকে, সেই কমন ফিজিক্যাল এবং কেমিক্যাল বৈশিষ্ট্যগুলো জন্য দায়ী যেই মূলকগুলা, সেটাকেই বলা হচ্ছে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। এখানে এতটুকুই আলোচনা। হুম। ডাইপোল, পোলার ডাইপোল সৃষ্টি হয়। পোলার ডাইপোল কেন সৃষ্টি করতেছে? কার্বন এবং ক্লোরিনের মাঝখানে এবং কার্বন এবং অক্সিজেনের মাঝখানে যে পোলারিটি পার্থক্য আছে, এই জন্যই। পোলারিটি পার্থক্য আছে, এই জন্যই ডাইপোল সৃষ্টি হচ্ছে। সো ডাইপোল নিয়ে আরো আলোচনা আমাদের ফার্স্ট পেপারের যে চ্যাপ্টারটা সম্ভবত মৌলের পর্যাবৃত্ত ধর্ম, সেখানে আরো ডিটেলস আলোচনা আছে, সেখানে গিয়ে আমরা আলোচনা করবো ডাইপোল কি জিনিস। আপাতত জাস্ট কার্বন এবং ক্লোরিন এবং কার্বন অক্সিজেন বন্ধন এবং ডাইপোল সৃষ্টি হচ্ছে, এটা কেন? কার্বন এবং ক্লোরিন এবং কার্বন অক্সিজেনের মাঝখানে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বড় একটা পার্থক্য আছে, এটুকু জানলেই চলবে, ব্যাস। অ্যালকোহল, অ্যালডিহাইড, এদের কার্যকরী মূলক কিগুলো তোমরা সবাই জানো, আলাদা করে বলার কিছু নাই। আর এখানে অনেকগুলা তোমার সমযোজী গোত্রকের ইয়াগুলো আছে, এটা কিন্তু অনেক সময় আসে। এটা খুবই সহজ প্রশ্ন, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে। এর মধ্যে অ্যালকিন, অ্যালকাইন, হ্যালো, অ্যালকোহল, এগুলো তোমরা সবাই মনে রাখতে পারবা আশা করি। এই যে আনকমন যেগুলো আছে, আমরা যদি একটু ম্যাগনিফিকেশনটা কমাই, বিষয়টাকে এক জায়গায় আনার চেষ্টা করি, ওয়েট। এখানে আনকমন যেগুলো আছে আর কি, এই অ্যামিন, অ্যালডিহাইড, অ্যালকোহল, এগুলো সবার সংযোজী গোত্রকের মধ্যে ফাংশনাল গ্রুপ কি থাকবে? এই যে অ্যালকোহলের OH, NH2 হচ্ছে অ্যামিনের বেলায়, অ্যালডিহাইডের বেলায় হচ্ছে তোমার CHO, কিটোনের বেলা হচ্ছে যে CO ডাবল বন্ড। এটা কিন্তু এই যে এরকম না, CO একটা এরকম না, দুই হাত ফাঁকা। এটা হচ্ছে কিটোন গ্রুপের তোমার কি বলে এটাকে, ফাংশনাল গ্রুপ, কার্যকরী মূলক। কার্বক্সিলিক অ্যাসিড ক্ষেত্রে COOH। আর কি কি আছে? কার্বক্সিলিক অ্যাসিড তো বললামই। অ্যাস্টারের ক্ষেত্রে COOR, এই যে এটা কিন্তু আসে, এটাকে একটা স্টার মার্ক দিও। এটা সম্ভবত মেডিকেল ভর্তি পরীক্ষা আসছেই। COO, এই পাশে একটা আর, এই পাশে একটা আর, ধরো এটা R1 R2। এটাকে বলা হচ্ছে, এটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড না। কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে COO, এখানে একটা H আছে, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। দিলাম, কার্বক্সিলিক অ্যাসিড। আর এটা হচ্ছে অ্যাস্টার এর সমাযোজী, অ্যাস্টার যে সমাযোজী গোত্রটা, সেই সমাযোজী গোত্রের কার্যকরী মূলক। অ্যামাইড, অ্যামাইড হচ্ছে CONH2, এটাও একটু কম পরিচিত। নাইট্রাইল, CN, নাইট্রাইল বা সায়ানাইড একই জিনিস। তো এই হচ্ছে মূলত আমাদের এই যে এই তিনটা মূলত বলতে পারো একটু কম পরিচিত, সো এটা তোমাদের মনে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে একটু খেয়াল করে রাখো লাস্টের তিনটা আর কি। আচ্ছা, এবার আবার জুম বাড়াই দিই। ও ওয়েট, বেশি জুম হয়ে গেছে। হ্যাঁ। হুম। আচ্ছা, অ্যালকেনের কোনো বিশেষ সমাযোজীমূলক না, কার্যকরীমূলক নাই, কারণ এখানে তো মূলত কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ড। সিঙ্গেল বন্ড যেহেতু, এটা আলাদা কোনো বিশেষ কার্যকরীমূলক নাই, কারণ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তো এই এস্টার বলো, অ্যামাইড বলো, নাইট্রাইল বলো, যত রকমের ফাংশনাল হোমোলোগাস সেরি বা সমগোত্রী যৌগ আছে, সবার মধ্যে তো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। সেই জন্য অ্যালকেনে কিন্তু বিশেষ কোনো কার্যকরীমূলক নাই। ঠিক আছে। আচ্ছা। আর কার্যকরীমূলক একটা একটার সাথে ডিফারেন্স হয় কিসে? মূলত তাদের ইলেকট্রন ঘনত্ব, কার কত ইলেকট্রন ডেন্সিটি বেশি এবং কার পোলারিটি কত বেশি বা কম। এই দুটো হচ্ছে মূলত একটা একটা হোমোলোগাস সিরিজ বা কার্যকরী মূলকগুলোর মধ্যে পার্থক্য করার মূল জায়গা। আচ্ছা, এইবার আসলে হচ্ছে জৈব যৌগের নোমেনক্লেচার, এটা হচ্ছে মনে রাখবা। এখান থেকে যদি MCQ আসেও মেডিকেল ভর্তি পরীক্ষা, খুবই সহজ সহজ আসবে নিয়ম। আমি তোমাকে এখন একেবারে HSC-র একাডেমিক ক্লাসে ধরো যে জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে মিনিমাম 3-4টা ক্লাস নেওয়া উচিত। এত নিয়ম তো অবশ্যই পড়াবো না, কারণ তোমার এটা দরকারই নাই, এত কঠিন কঠিন জিনিস আসবেই না। বুঝছো? সো এখানে অত বেশি ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকারই নাই। ঠিক আছে, মানে এত বেশি বলতে যে অনেক কঠিন কঠিন নামকরণগুলো যেগুলো আছে, অনেক বেশি শাখা, অনেক বেশি এটা সেটা, এইগুলা নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই, সিম্পল সিম্পল গুলা। দেখো এই যে এখানে এখানে একটা সিম্পল ডিফারেন্স, সিম্পল একটা পার্থক্য আছে, যে তোমার এই এন পেন্টেন বা পেন্টেনের কিছু সমানও আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে একদম লিনিয়ার স্ট্রাকচার, একটা সিম্পল একটা চেইন, কোনো শাখা নাই। আরটা হচ্ছে এই যে এই 2 নাম্বার কার্বনের সাথে যদি শাখা থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে আইসো। আইসো, বেসিক্যালি আইসো স্ট্রাকচার গুলো হয় হচ্ছে এটাকে কি আমরা 3 ডিগ্রি বলতে পারি? না, এটা 2 ডিগ্রি স্ট্রাকচার। দেখো 2 ডিগ্রি স্ট্রাকচার গুলো সাধারণত আইসো বলা হয়। 2 ডিগ্রি কেন? এই যে কার্বনের সাথে আচ্ছা ওয়েট, এটা তো আসলে এটা তো আসলে 2 ডিগ্রি না।
একটু ভুল হয়েছে, ওয়েট। এখানে কার্বনের সাথে তিনটা অ্যালকেল গ্রুপ আছে, সো এটা 2 ডিগ্রি না, এটা একটু বলা ভুল হয়েছে। আইসো বলতে বেসিক্যালি 2 ডিগ্রি 3 ডিগ্রি আলোচনা যাব না, এটা হচ্ছে মূলত যেটার মধ্যে ইয়া আছে, তোমার কি জানি বলে এটাকে, আরে মূল শিকলের সাথে শাখা লাগানো, এবং একটা শাখা থাকবে মূল আহ, শিকলটার সাথে। এই যে ধরো একটা শাখা আছে, এই ধরনের স্ট্রাকচার গুলোকে বলে আইসো। তাহলে এটা আইসো কেন না? কারণ এখানে ধরো শাখা দুইটা, ঠিক আছে, এই জন্য আমরা এটা বলছি নিও পেন্টেন। ধরো এখানে মূল এই যৌগটার আইইউপিএসি নেম, আইইউপ্যাক নামকরণ কি হবে দেখো। নামকরণটা অবশ্যই এই যে আমরা এদিক থেকে বা এদিক থেকে দুই দুই দিক থেকে স্টার্ট করতে পারি, একই হবে। সো নাম্বারিংটা যদি আমরা করি 1 2 3, 2 নম্বর কার্বনের সাথে দুইটা করে মিথাইল আছে, সো এটার নামকরণ কি হবে? 2 2 ডাইমিথাইল। শেষ। 2 2 ডাইমিথাইল, আর 3 কার্বনের জন্য প্রোপেন। একদম সিম্পল না? একদম সিম্পল নামকরণ। এটা কিভাবে হয়েছে কি হয়েছে এটা তোমাকে ব্যাখ্যাই আমি দিব না, জানো তোমরা একাডেমিক লেভেলে নামকরণ অনেক বেশি পড়ে আসছো। ঠিক আছে, এই যে এটা আমরা ডান দিক থেকে শুরু করতে পারি, বাম দিক থেকে শুরু করতে পারি, সব মেইন চেইনটাকে সর্বোচ্চ 3টা কার্বন দিয়ে করা সম্ভব, so আমরা 3টা কার্বন দিয়ে মেইন চেইনটাকে সাজাইছি। তাহলে সাইড চেইন বা পার্শ্ব পার্শ্ব শৃঙ্খল দুইটা হইলো, শাখা আমরা দুইটা পাইলাম, একটা উপরে একটা নিচে, দুইটাই মিথাইল, সো 2 2 ডাইমিথাইল। 2 নম্বর কার্বনের সাথে দুইটা আছে, 2 2 ডাইমিথাইল। আর এটাকে আমরা কেন নিও পেন্টেন বলতেছি, কারণ এখানে শাখা দুইটা, একটা শাখা হইলে সেটা আইসো, দুইটা শাখা হইলে সেটা হচ্ছে নিও পেন্টেন। সো এই যে এন পেন্টেন, আইসো পেন্টেন আর নিও পেন্টেনের মধ্যে পার্থক্য। অ্যালকাইল মূলকের মধ্যে আবার এখানে আহ, এন পেন্ট এন বিউটাইল আইসো ছাড়াও আরো কিছু নাম আছে, যেমন আইসোটা যেটা আইসো বিউটাইল। দেখো আইসো বিউটাইলের বেলায় এই যে দেখো 2 নম্বর কার্বনের সাথে জাস্ট দুইটা শাখা আছে, জাস্ট দুইটা শাখা আছে, এই ক্ষেত্রে আমরা বলবো আইসো বিউটাইল। বাট সেক বিউটাইল আর আইসো বিউটাইলের মধ্যে পার্থক্য কি দেখো এখানে, যে কার্বনের হাতটা মূলত ফাঁকা, মূলত বিউটাইল মানে কি, ধরো এই যে এটা হচ্ছে মিথেন, মিথেন থেকে মিথাইল যৌগ কোনটা? মিথাইল যৌগ তো না, মিথাইল গ্রুপ কোনটা? এই যে একটা হাইড্রোজেন চলে গেছে, একটা হাত ফাঁকা হয়ে গেছে। দেখো ফাঁকা হাতটা এই যে এই কার্বনের প্রান্তে আছে, শাখা অবস্থায় নাই, শাখার মধ্যে কিন্তু কোনো হাত ফাঁকা নাই। বাট এই জায়গায় দেখো এই যে শাখার মধ্যে হাতটা ফাঁকা, এই যে এই কার্বনের সাথে শাখা আছে, আবার এখানে ফাঁকা হাতটা আছে। এই জন্য এটাকে বলবো আমরা হচ্ছে সেক বিউটাইল বা সেকেন্ডারি বিউটাইল। আর টার্ট বা টার্সিয়ারি কেন? এই যে কার্বনের সাথে 1 2 3 তিনটা তোমার অ্যালকাইল মূলক আছে এবং এর একটা হাত ফাঁকা, এটাকে বলবো হচ্ছে আমরা টার্ট বিউটাইল। সো টার্সিয়ারি বিউটাইল, সেকেন্ডারি বিউটাইল, আইসো বিউটাইল, এন বিউটাইল। আশা করি এই 4 ধরনের স্ট্রাকচারের মধ্যে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবা। আইসো আর সেকের মধ্যে মূলত ইয়াটা লাগবে, গ্যাঞ্জামটা লাগবে। আর দেখো আইসো আর সেকের মধ্যে পার্থক্য করার সিম্পল উপায় হচ্ছে যে এই কার্বনের সাথে শাখা একটা, এবং এই শাখার ওয়ালা যে কার্বনটা সেটা হাত ফাঁকা না, বাট এখানে শাখাওয়ালা কার্বনটার হাত ফাঁকা। শাখাওয়ালা কার্বনের হাত ফাঁকা এবং এটার সাথে দুইটা করে, এই যে এক আর দুই, দুইটা করে অ্যালকাইল যুক্ত আছে, এই জন্য এটাকে আমরা সেকেন্ডারি বা সেক বিউটাইল বলতেছি। টার্ট বিউটাইল টার্সিয়ারি কেন বলতেছি? অ্যালকাইল মূলক কার্বনের সাথে তিনটা আছে, এই 1 2 3, আর এখানে দুইটা আছে, 1 আর 2। বলতে পারো ভাই এখানে তো তিনটা আছে, এই যে এই কার্বনের সাথে এই যে একটা অ্যালকাইল মূলক, একটা একটা অ্যালকাইল মূলক, দেখো এটা কিন্তু আবার অ্যালকাইল মূলক না, এটা কিন্তু CH2। CH2 কিন্তু অ্যালকাইল মূলক না, এটা হচ্ছে মিথিলিন। সো টেকনিক্যালি এখানে কিন্তু তিনটা নাই। হ্যাঁ, এই জন্য আমরা ওই সেকেন্ডারি বা টারশারি হিসাবে এখানে যাবোই না, এটার স্পেসিফিক নামকরণ হচ্ছে আইসো। কেন আইসো? এই যে যেই কার্বনটার হাত ফাঁকা, সেই কার্বনটার সাথে শাখা যুক্ত না, শাখা যুক্ত হচ্ছে মাঝখানে একটা কার্বনের সাথে, এবং এই যে একটা শাখা বিশিষ্ট যে, এই জন্য এটা আমরা বলছি যে আইসোবিউটাইল। এগুলোও শাখা বিশিষ্ট, কিন্তু এখানে এই যে দুইটা অ্যালকাইল গ্রুপ বিশিষ্ট, এক হাত ফাঁকা যে কার্বন, তার সাথে দুইটা কার্বন, দুইটা ইয়া লাগানো, অ্যালকাইল মূলক লাগানো, এই জন্য এটাকে আমি সেকেন্ডারি বলবো। তিনটা লাগানো থাকলে টারশারি বলবো। মানে যেই কার্বনে হাত ফাঁকা তার সাথে এরকম দুইটা তিনটা করে অ্যালকাইল শাখা, সেক্ষেত্রে সেকেন্ডারি টারশারি। আর দেখো এটার সাথে কিন্তু আবার এই যে শাখাওয়ালা, এই যে CH3CH যেটা আছে, এটা শাখাওয়ালা একটা মূলক লাগানো, এই জন্য আমরা এটাকে দেখি যে এই কার্বনটার সাথে যেই ইয়াটা লাগানো, যে জিনিসটা লাগানো, সেটা কিন্তু কি শাখাওয়ালা একটা জিনিস, CH3CH আবার উপরে CH3, এই জন্য আমরা এটা নাম দিচ্ছি আইসোবিউটাইল। আরেকটা আছে উদ্ভূত পদ্ধতি, যেখানে আমরা নির্দিষ্ট একটা যৌগকে বেসিক ধরে নিব, তারপর সেটাকে সেটার জাতক হিসেবে বাকি কম্পাউন্ডগুলোকে নামকরণ করবো। যেমন এই যে এই জিনিসটার নাম কিন্তু হয়তো প্রপারলি কি বলা যায়, ইথেন, তাই না? বাট উদ্ভূত পদ্ধতিতে মিথেনের যা উপজাতি হিসেবে আমরা এটার নাম দিব মিথাইল মিথেন, এটাকে বলবো ডাইমিথাইল মিথেন, আর এটাকে বলবো ট্রাইমিথাইল মিথেন। আবার অ্যালকোহলগুলোর নামকরণ হবে হচ্ছে কার্বিনল, এই যে এটা এমসিকিউতে প্রচুর আসে, এটা স্টার মার্ক দিতে পারো, কার্বিনল। সো এটা হবে মিথাইল কার্বিনল। এক্ষেত্রে যদি যেহেতু 2 কার্বন আছে এক্সট্রা, তারপর আবার কার্বিনল, সো ইথাইল কার্বিনল। আবার এই জায়গায় যেহেতু দুইটা মিথাইল আছে, সো
ডাইমিথাইল কার্বিনল। তাহলে মিথাইল কার্বিনলের সংকেত, ইথাইল কার্বিনলের সংকেত, ডাইমিথাইল এবং ট্রাইমিথাইল কার্বিনলের সংকেত, এটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা এই যে এগুলোকে স্টার মার্ক দিয়ে রাখো, এগুলো ইজি মনে রাখা, সহজ। কার্বিনলকে ভিত্তি ধরে তার আগে যেই মিথাইল গ্রুপ যতগুলো যুক্ত হচ্ছে, যদি মিথাইল যুক্ত হয় তাহলে মিথাইল কার্বিনল, ইথাইল যুক্ত হলে ইথাইল কার্বিনল, দুইটা মিথাইল যুক্ত হলে ডাইমিথাইল কার্বিনল, তিনটা মিথাইল যুক্ত হলে ট্রাইমিথাইল কার্বিনল, সিম্পল। আর লাস্টলি হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত যেই নামকরণ পদ্ধতি, আইইউপিএসসি। আইইউপিএসসি ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা কিন্তু মিস করা যাবে না, এটাও কিন্তু অনেক সময় আসতে পারে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল, এটা ফুল ফর্ম লিখলাম না, ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমাদের ওই যে যে নামের আগে যদি কার্বন সংখ্যা 1 থেকে 12 হয়, তাহলে কোন কোন মূল শব্দগুলো থাকে, মিথ, ইথ, প্রোপ, এগুলো সবাই তুমি জানো। তো 10, 11, 12 গুলা বা 8, 9 থেকে এগুলো একটু অপরিচিত। এর মধ্যে 1 থেকে 6, 7 এগুলা হেক্স, হেপ্ট, এগুলো সবই পরিচিত। 8-এর বেলায় অক্ট হয়, 9-এর বেলায় নন হয়, 10-এর বেলায় ডেক হয়, আর 11, 12 হচ্ছে উনডেক, ডোডেক। উনডেক, ডোডেক। যেরকম এদের অ্যাল কি জানি বলে এটাকে, অ্যালকেন যৌগগুলোর নামকরণ হবে হচ্ছে এই যে উনডেকেন বা ডোডেকেন বা শুধু ডেকেন, নোনেন, এরকম। সিম্পল, এগুলো তোমরা মোটামুটি জানোই, ইজি জিনিস। অ্যালকেনগুলো নামকরণ করার ক্ষেত্রে আমরা কি করব, মূল চেইনটা আগে ফিক্স করব, তারপরে হচ্ছে এই যে নাম্বারিংটা ইম্পর্টেন্ট। নাম্বারিং করার ক্ষেত্রে আমরা অনেকগুলো ফ্যাক্টর মাথায় রাখতে হবে, যে কত কাছে হচ্ছে আমার এই সাইড চেইনটা পাওয়া যায়, বা যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে সেক্ষেত্রে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডকে কতটুকু কাছে পাওয়া যায়। এই দুইটা বেসিক জিনিস মাথায় রাখলেই হবে। ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডকে কতটুকু কাছে পাচ্ছি, এবং শাখাগুলোকে, সাইড চেইনগুলোকে কতটুকু কাছে পাচ্ছি, এই জিনিসগুলো মাথায় রাখলেই হবে, তাইলেই যথেষ্ট। যেমন ধরো আমি এই এই নামকরণটা যদি দেখি, আমি এখান থেকেও এই যে আমি বুঝতেই পারতেছি যে এটা হচ্ছে মূল চেইনটা হবে, আর এগুলো হচ্ছে সব সাইড চেইন হবে। ঠিক আছে না? এখন তুমি বলতে পারো যে ভাই এই দিক থেকে স্টার্ট করো যে এই মিথাইলটাকে আপনি কাছে পাইতেন, কিন্তু কথা হচ্ছে যে আমি যদি বাম দিক থেকে শুরু করি, তাহলে যে দুইটা মিথাইলকে একসাথে কাছে পাবো। এই জন্য নামকরণটা, নাম্বারিংটা বাম দিক থেকে শুরু করতে হবে, 1 2 3 4 5। সেই ক্ষেত্রে আমার মিথাইল গ্রুপগুলার ওই যে ট্রাই মিথাইলের আগে নাম্বার কি কি হচ্ছে, 2 2 4, বাম দিক থেকে শুরু করলে। ডান দিক থেকে যদি শুরু করতাম তাহলে যে 4 নম্বরে গিয়ে আমি দুইটা মিথাইল পাইতাম। সো কি হইতো, 2 4 4। 2 4 4 কে যোগ করলে 2 4 4 10, আর এখানে 2 2 4 কে যোগ করে আমি কি পাচ্ছি, 8 পাচ্ছি। সো 8 আর 10-এর মধ্যে সবচেয়ে কম সংখ্যক কোনটা? সো সাইড চেইনগুলো যে কার্বন সংখ্যা, সেটার যোগফলগুলোর সবসময় লোয়েস্ট হইতে হবে, ন্যূনতম হইতে হবে। তো এক্ষেত্রে যেহেতু ন্যূনতম হতো, সো এটাই হচ্ছে রাইট নাম্বারিং, এটা কিন্তু রাইট নাম্বারিং হয় নাই। ঠিক আছে, এই। আর সাইক্লোঅ্যালকেন গুলোর তো নামকরণ খুবই সিম্পল, এই ক্ষেত্রে তো সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন। আর এক্ষেত্রে যদি একটা মিথাইল গ্রুপ থাকে তাহলে এটা, বা এক্সট্রা কোনো গ্রুপ থাকে, সেই গ্রুপ অনুযায়ী নামকরণ হবে। যেক্ষেত্রে একটা মিথাইল গ্রুপ আছে, সেটার নাম মিথাইল হেক্সেন, মিথাইল সাইক্লোহেক্সেন, সরি। আবার এখানে এখানে দেখো দুইটা আমার শিকল আছে, একটা হচ্ছে ইথাইল শিকল, একটা হচ্ছে মিথাইল শিকল। এখানে প্রশ্ন হলো, দেখো আমি এই নামকরণ কিন্তু এই যে 1 2 3 যে করতেছি, এটাকেও এক বানাতে পারতাম, এটাকেও এক বানাতে পারতাম। আমরা ইথাইলকে কেন, এই যে এটা হচ্ছে ইথাইল গ্রুপ, আর এটা হচ্ছে মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপকে স্ট্যান্ডার্ড ধরে কেন শুরু করছি দুইটা দুইটা পার্শ্ব শৃঙ্খলের মধ্যে? কারণ এই যে ইথাইলের ই অ্যালফাবেটিক্যালি ABCDE, এম এর চেয়ে আগে আসে। সেই জন্য আমরা এটাকে আগে রাখছি, 1 2 3। আবার ঘুরে ঘুরে 1 2 3 4 5, এই 1 5 কিন্তু বানানো যাবে না, কেন? 1 5 1 3-এর চেয়ে ওই যে বেশি যোগফল হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এটাকে 1 3 রাখবো, এবং লেখার ক্ষেত্রে ইথাইলটা আগে লিখবো, 1 ইথাইল, আবার হাইফেন দিয়ে 3 মিথাইল সাইক্লোহেক্সেন। ঠিক আছে, খুবই সিম্পল, খুবই সিম্পল। আর এখানে কিন্তু নামকরণটা এদিক থেকে শুরু করলো, 1 2 3 নাম্বার একে ডাবল বন্ড, তাহলে এটা একটা নামকরণ হইতে পারে, 3। 3 নাম্বার একে ডাবল বন্ড পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু ডান দিক থেকে শুরু করলে 2 নাম্বার একে ডাবল বন্ড পাবো। সো এইটা অ্যাকচুয়াল নামকরণ হবে, যে এটা 1 2 3 4 5 যেহেতু, সো পেন্ট, 2 নাম্বার কার্বন আছে ডাবল বন্ড, সো পেন্ট 2 ইন, বা বাংলায় লিখলে পেন্ট 2 ইন। এটা কি হবে, দেখো এই দিক থেকে গেলে আমি ডাবল বন্ড এবং সাইড চেনের মধ্যে আমাকে প্রায়োরিটি দিতে হবে ডাবল বন্ডকে। সো আমি অবশ্যই ডাবল বন্ডকে যদি 2 নাম্বার কার্বনে পাচ্ছি, এই যে এখান থেকে নামকরণ করব, সরি নাম্বারিং করব। সো 3 নাম্বার আর 4 নাম্বারের মধ্যে দুইটা করে মিথাইল আছে, সো হবে এটার নামকরণ হবে হচ্ছে 3 4 ডাইমিথাইল, এটা যদি একটা পেন্টিন, তো পেন্ট
নর্মালি পেন্টিন লিখতে পারবো না, কারণ 1 নম্বরের কার্বনের সাথে ডাবল বন্ড নাই, 2 নম্বরের সাথে আছে, সেটাকে উল্লেখ করতে হবে, পেন টু ইন, এটা হচ্ছে এটা নামকরণ। ইজি, আশা করি তোমরা এগুলো সবাই জানো। খুবই সহজ সহজ নামকরণ। আর অসম্পৃক্ত গুলার ক্ষেত্রে এই যে ডাবল বন্ড গুলা কতটুকু কাছাকাছি আসতেছে, এটা আমরা মাথায় রাখবো, যে ডাবল বন্ড গুলা এক্ষেত্রে যখন দুইটা ডাবল বন্ড আছে, এই দিক থেকে স্টার্ট করলে আমরা 2 নম্বরে পাবো, এই দিক থেকে স্টার্ট করলে 2 নম্বরে পাবো, একই হইলো। কিন্তু এই যে এদিক থেকে স্টার্ট করলে, বাম দিক থেকে স্টার্ট করলে আমরা যে শিকলটাকে আবার পাবো কাছাকাছি, সেই জন্য শিকল প্রায়োরিটি। আবার তুমি এখানে বলতে পারো যে ভাই এই যে ট্রিপল বন্ডটা, এই যে ট্রিপল বন্ড আর শিকলকে প্রায়োরিটি দিতে পারতাম, বাম দিক থেকে শুরু করতে পারতাম, তাহলে 2 নম্বর কারণে শিকল পেয়ে যেতাম, ডান দিক থেকে শুরু করার কারণে তো শিকলটা 5 নম্বরে চলে আসছে। না, শিকল আর শিকল আর ডাবল বা ট্রিপল বন্ড, এই দুইটা যদি একসাথে বন্ধন, এই দুইটাকে যদি একসাথে পাই, ডাবল আর ট্রিপল বন্ধনকে নাম্বারিং এর ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে। সো প্রায়োরিটি আমরা দিলাম। এটা একটা কি হবে, 1 2 3 4 5 6, সো হেক্সা ডাই ইন হবে, এই যে হেক্সা 1 3 ডাই ইন। আর এটার আগে শিকলের নামটা তো লিখবই, 5 মিথাইল, সো 5 মিথাইল হেক্সা 1 3 ডাই ইন, সিম্পল নাম। আচ্ছা, যদি ইন এবং আইন, অর্থাৎ ডাবল বন্ড এবং সিঙ্গেল বন্ড দুইটাই থাকে, সেক্ষেত্রে কাকে প্রায়োরিটি দিব? আমরা দেখবো যে কাকে আমরা সবচেয়ে কাছাকাছি পাচ্ছি। এক্ষেত্রে কাকে আমি কাছাকাছি পাচ্ছি সেটাকে প্রায়োরিটি দিব। দেখো এই ক্ষেত্রে আমি এখান থেকে স্টার্ট করা আর এখান থেকে স্টার্ট করা, দেখো এখান থেকে স্টার্ট করলেও 1 নম্বরে গিয়ে ডাবল বন্ড পাচ্ছি, এইখান থেকে স্টার্ট করলেও 1 নম্বরে গিয়ে ট্রিপল বন্ড পাচ্ছি। সো ডাবল বন্ড আর ট্রিপল বন্ড দুইটাকে কিন্তু আমি ডান বা বাম দিক থেকে স্টার্ট করলে 1 নম্বর কার্বনে কিন্তু দুই ক্ষেত্রেই পাচ্ছি। তো সেই ক্ষেত্রে 1 নম্বর কার্বনকে যেহেতু আমি দুই ক্ষেত্রেই পাচ্ছি, ডানে এবং বামে, সো আমার এটাকে ডান দিক থেকে শুরু করার মূল ইয়াটা কি, ডান দিক থেকে শুরু করার মূল মোটিভেশনটা কি? যদি এরকম হয় যে ডান বা বাম দিক থেকে শুরু করলে ট্রিপল এবং ডাবল বন্ডকে আমি একই অবস্থানে পাচ্ছি, এই ক্ষেত্রে একই অবস্থানের ক্ষেত্রে পাইলে আমাকে ডাবল বন্ডটাকে আগে পাইতে হবে, এই যে 1 নম্বর কার্বনের মধ্যে ডাবল বন্ড। বুঝছো? তাহলে এই যে এবং আমরা লেখার সময় ইন আগে লিখবো, আইন পরে লিখবো। ইন আগে আইন পরে, লেখার সময় ইন আগে আইন পরে লিখবো, এগুলো কিছু বেসিক নিয়ম। ইন আগে লিখবো, আইন পরে লিখবো। সো ইন যেহেতু আমি আগে লিখতেছি, দেখো খেয়াল করে, এটা এটা অবশ্যই পেন্ট হবে, 5টা কার্বন আছে, সো পেন্ট ইন আগে। সো 1 নম্বর কার্বনের সাথে ডাবল বন্ড আছে, 1 ইন, এবং 4 নম্বর কার্বনের সাথে ট্রিপল বন্ড আছে, সো 4 আইন, পেন্ট 1 ইন 4 আইন। এই ক্ষেত্রে খেয়াল করো, এই ক্ষেত্রে কিন্তু আমরা 1 নম্বর কার্বন থেকে শুরু করে ট্রিপল বন্ডটাকে আগে পাচ্ছি। এদিক থেকে যদি স্টার্ট করতাম ডাবল বন্ড পাইতাম 2 নম্বর কার্বনে। সো যেদিক থেকে শুরু করে বলতে পারো যে ভাই এখান থেকে তো আপনি ডাবল বন্ডকে প্রায়োরিটি দিলেন, এখানে আবার ট্রিপল বন্ডকে প্রায়োরিটি দিচ্ছেন। ডাবল বন্ড আর ট্রিপল বন্ড যখন সমান অবস্থানে থাকবে, দুইটাই এক, এদিক থেকে শুরু করলে এক, এটাও এক, তখন আমি ডাবল বন্ডটাকে প্রায়োরিটি দিব। কিন্তু যখন দুইটা সমান অবস্থানে নাই, যেমন এই দিক থেকে স্টার্ট করলে 1-এ গিয়ে পাচ্ছি, এদিক থেকে স্টার্ট করলে 2-এ গিয়ে আমি ডাবল বন্ড পাচ্ছি। যদি দুইটা সমান অবস্থানে না থাকে ডানে এবং বাম দিক থেকে, তাহলে যেই দিক থেকে স্টার্ট করলে সিঙ্গেল বা ডাবল বন্ড যেটাই, ডাবল বা ট্রিপল বন্ড যেটাই হোক না কেন, এই দুটার মধ্যে যেটাকে আমি আগে পাবো সেটাকে স্টার্ট করব, সেটা থেকে স্টার্ট করবো। সেইখানে আমি এই 1 নম্বরে গিয়ে এটাকে ট্রিপল বন্ডটাকে আগে পাচ্ছি, সো এটাই আমার নামকরণ, এর নাম্বারিং এর প্রপার সিরিয়াল। সো পেন্ট, আগেই বলছি ইন আগে আইন পরে, লেখার সময় সবসময় ইন আগে আইন পরে। সো পেন্ট ইন কোথায় পাইছি আমরা? 3 নম্বরে গিয়ে, 3 ইন 1 আইন। ঠিক আছে। অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ এগুলো খুবই সিম্পল। 2 নম্বরে গিয়ে হাইড্রোক্সিল অ্যাসিড, 2 অল। আর যদি একাধিক থাকে তাহলে এই যে হেক্সান 3 অল। সরি, এখানে তো একাধিক না, একটাই আছে। বাট এই যে এই যে দেখো এখানে কিন্তু এই যে তোমরা অনেক এই যে এটারে মেইন চেইন বানাই দিবা 5 কার্বনের, আর এটা কিন্তু মেইন চেইন না। এই যে দেখো আমি অ্যাকচুয়ালি মেইন চেইনটাকে আরেকটু বাড়ায় এই যে 6 কার্বন বিশিষ্ট একটা মেইন চেইন বানাতে পারতেছি। সো এখানে আমার এই যে এই মিথাইল এগুলো হচ্ছে আমার সাইড চেইন, সো দুইটা সাইড চেইন, 2,4 ডাইমিথাইল। আর এখানে ইথান ডাইঅল। আর যদি তিনটা থাকে তাহলে ট্রাইঅল। এই হচ্ছে মূলত পলিহাইড্রিক অ্যালকোহল, একের অধিক অ্যালকোহল যদি থাকে। আর যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে ইনল বা আইনল হইতে পারে। সিম্পল। কিটোনের নামকরণ কিভাবে হয়? লাস্টে নন, নন, বিউটানন, এরকম। বিউটানন এক্ষেত্রে নাম্বারিং এর প্রয়োজন নাই, কেন? বিউটাননের সিম্পল স্ট্রাকচার এইটাই, এটার ভেরিয়েশন নাই। তবে যদি এই যেমন সাইড চেইন থাকে, যেরকম এক্ষেত্রে যেরকম সাইড চেইন আছে, বিউটাননের সাথে 3 নম্বরে একটা মিথাইল গ্রুপ যুক্ত হয়েছে, সেক্ষেত্রে আমরা নামকরণ করবো যে 3 মিথাইল বিউটান 2 অন। ঠিক আছে। এই যে আর অ্যালডিহাইডের ক্ষেত্রে এখানে একটা মিথাইল গ্রুপ যুক্ত হয়েছে, অ্যালডিহাইডের ক্ষেত্রে লাস্টে থাকে হচ্ছে এল, এল। নন থাকে হচ্ছে কিটনের ক্ষেত্রে, এল থাকে হচ্ছে কোথায়? অ্যালকোহলের ক্ষেত্রে। সিম্পল। এই যে আবার এখানে দেখো, এই যে এখানে খেয়াল করো, এখানে অ্যালডিহাইডও আছে, কিটোনও আছে, তাহলে আমি প্রায়োরিটি দিব কাকে?
মানে যৌগটা কি ফাংশনাল গ্রুপ অনুযায়ী কি অ্যালডিহাইড হবে না কিটোন হবে, কোনটাকে আমি সাইড চেইন ধরবো, কোনটাকে আমি পার্শ্ব শৃঙ্খল ধরবো, কোনটাকে আমি মূল শিকল অংশ ধরবো, এইটা বোঝার জন্য একটা সিরিয়াল আছে। এই সিরিয়ালটা যদি একই যৌগের মধ্যে একাধিক এরকম একাধিক সমগোত্রী শ্রেণী থাকে, তাহলে আমি কাকে প্রায়োরিটি দিব, উপরের দিকে উঠলে প্রায়োরিটি পাবা। তাহলে তোমার যদি এই যে অপশনে এটা এটা প্রায় এমসিকিউতে আসে, এই যে এই ছকটা অবশ্যই 3 স্টার, ভালো করে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। যে নিচের চারটা সমযোজী যৌগের দিয়ে দিল, যদি আমি এখনই দেই, ধরো এখানে আমরা সায়ানাইড রাখলাম, এখানে আমরা অ্যালকোহল রাখলাম, এখানে আমরা অ্যামাইড রাখলাম, আর এখানে আমরা এই যে সালফোনিক অ্যাসিড রাখলাম SO3H। বলে দিল এই চার ধরনের সমযোজী গোত্রকের মধ্যে কোন কার্যকরী মূলককে সবচেয়ে বেশি নামকরণের ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে, তাহলে আনসার অবশ্যই হবে হচ্ছে সালফোনিক অ্যাসিড, যেহেতু এই যে না সে সামনের দিকে আছে, এই যে সালফোনিক অ্যাসিড, এই যে সায়ানাইড, এই যে আমার অ্যালকোহল, আর এই যে NH2 এই যে, তাহলে আগে কে আছে, অবশ্যই সালফোনিক অ্যাসিড। সো রাইট আনসার হচ্ছে অপশন ডি বা অপশন ঘ, সালফোনিক অ্যাসিড। সো এই যে সিরিয়ালটা অবশ্যই মাথায় রাখতে হবে। খেয়াল করো এই যে সিরিয়াল অনুযায়ী কার্বক্সিলিক অ্যাসিড আগে, সো এই মূল যৌগটা কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন গ্রুপ হবে না, বরং এটাকে আমরা অক্সো বলবো। 4 নম্বর কার্বনের সাথে অক্সো আছে। আচ্ছা, এখানে অ্যালডিহাইড আছে, কিটোন গ্রুপও আছে, অ্যালকোহলও আছে। প্রায়োরিটি কাকে দিব, অবশ্যই অ্যালডিহাইডকে। সো এই যে 2 অক্সো, আবার এখানে দেখো হাইড্রোক্সিও আছে, অক্সো আছে, কোনটাকে আমরা আগে লিখবো, এইচ আর ও এর মধ্যে, হাইড্রোক্সি তো এইচ দিয়ে শুরু হয়, অক্সো ও দিয়ে শুরু হয়, এই দুটার মধ্যে এইচ অবশ্যই অ্যালফাবেটিক্যালি আগে আছে। সো আমরা হাইড্রোক্সিকে আগে লিখবো, অক্সোকে পরে লিখবো। আর এখানে এখানে দেখো নাইট্রাইল মূলক গুলাকে আমরা সাধারণত নাইট্রাইল লিখি। ঠিক আছে, এই যে একাধিক যেহেতু নাইট্রাইল গ্রুপ আছে, তাই আমরা এখানে ট্রাই কার্বনাইট্রাইল লিখবো। প্রোপেন 1 2 3 ট্রাই কার্বোনাইট্রাইল, কার্বোনাইট্রাইল। ঠিক আছে, এই যে 1 2 3, সো প্রোপেন 1 2 3 ট্রাই কার্বোনাইট্রাইল। আবার দেখো কার্বক্সিলিক অ্যাসিড যদি ধরো যে একাধিক আছে, সেক্ষেত্রে হচ্ছে যে প্রোপেন 1 2 3, তিনটা কার্বনের জন্য দেখ, খেয়াল করে দেখো এখানে কিন্তু আমরা এই কার্বন এই কার্বন আর এই কার্বন এই এই কার্যকরী মূলকের কার্বন গুলাকে কিন্তু নাম্বার এখানে অন্তর্ভুক্ত করা যাবে না, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো এখানে একাধিক কার্বক্সিলিক অ্যাসিড আছে, সো এগুলা কিন্তু আমরা মূল যৌগের নামকরণের মধ্যে নাম্বারিং এর মধ্যে আনতেছি না, এটা মূল যৌগটা প্রোপেনই, আর তিনটার মধ্যে তিনটা করে কার্বক্সিলিক অ্যাসিড আছে, সো এটার নাম হবে হচ্ছে প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। আবার কি হবে, প্রোপেন 1 2 3 ট্রাই কার্বলডিহাইড। ঠিক আছে, সো কার্বন যুক্ত এই যে কার্বন যুক্ত ফাংশনাল গ্রুপ যেগুলো আছে, তাদের একাধিক মূলক বিশিষ্ট নামকরণের ক্ষেত্রে আমরা এই যে কার্বোটা যুক্ত করে হচ্ছে তাদের নামকরণটা করি, যেমন ট্রাই কার্বলডিহাইড, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, ট্রাই কার্বোনাইট্রাইল, এভাবে। ঠিক আছে, এই আচ্ছা, সো এই যৌগগুলো দেখো, একটা যৌগের আমি নামকরণ করে দিই, একটা বা দুইটা, ধরো এই যে এটা CH3, এখানে ডাবল বন্ড, এই কার্বনের সাথে আবার তিনটা CH3 আছে, এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3। আচ্ছা, দেখো এটাকে আমাকে অবশ্যই বাম দিক থেকে নামকরণ শুরু করতে হবে, কারণ আমার ডাবল বন্ডটাকে কাছে পাইতে হবে। 1 2 3 4, তার মানে কি 3 নম্বর যৌগের সাথে আমার দুইটা মিথাইল আছে, সো 3 3 ডাইমিথাইল, 3 3 ডাইমিথাইল। আর পুরো যৌগটা কি হবে, বিউট, বিউট, আর ইন 2 নম্বর কার্বন আছে, সো ইন বিউট টু ইন 3 3 ডাইমিথাইল বিউট 2 ইন, 3 3 ডাইমিথাইল বিউট 2 ইন। দেখো তো মিল আছে কিনা। এটা কত নম্বর ছিল জানি, 3 নম্বর ছিল। এই ভুল করলাম নাকি? আচ্ছা, আমরা মনে হয় একটু ভুল করছি, দেখি। CH3, আচ্ছা এটা ট্রিপল বন্ড ছিল না, এটা ট্রিপল বন্ড ছিল, এক্সট্রিমলি সরি। ট্রিপল বন্ড দিয়ে একটা কার্বন, ওয়েট, CH3, তারপরে হুম এই জায়গায় ভুলটা হয়েছে না, ট্রিপল বন্ডটা খেয়াল করি নাই, CH3, এই কার্বন ট্রিপল বন্ড, সি, তারপর আবার CH3 তিনটা। আচ্ছা এইবার ঠিক আছে, এইবার ভুল হবে না ইনশাল্লাহ। একটু তাড়াহুড়া করে ফেলছি, দেখছো তাড়াহুড়া করা যাবে না, আমারও ভুল হচ্ছে তাড়াহুড়া করার কারণে। তাড়াহুড়া করা যাবে না, বাম দিক থেকে নাম্বারিং স্টার্ট করো, 1 2 3 4 5। 2 নম্বরের সাথে আমার ট্রিপল বন্ড যেহেতু সবচেয়ে কাছে পাচ্ছি, সো এটার নামকরণটা এখান থেকেই হবে। আর 4 নম্বর কার্বনের সাথে আমার দুইটা মিথাইল গ্রুপ আছে, সো আহ এটাকে আমরা বলতে পারি হচ্ছে 4 4 ডাইমিথাইল, 4 4 ডাইমিথাইল
পেন্ট টু আইন, এই 4,4 ডাইমিথাইল পেন্ট টু আইন। হ্যাঁ, 4,4 ডাইমিথাইল পেন্ট টু আইন। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আমি যে বেসিক্যালি এখানে ট্রিপল বন্ডটাকে দেখতে ডাবল বন্ড দেখে ফেলছিলাম, এই জন্য আগে ভুল করছি। সো এটা হবে হচ্ছে 4,4 ডাইমিথাইল পেন্ট টু আইন। এগুলো সিম্পল সিম্পল নামকরণ। আচ্ছা, এখানে একটা এমসিকিউ কে আমরা দেখি, একটু চেষ্টা করি। কোন যৌগে পাই বন্ধন নাই? পাই বন্ধন নেই C2H6। দেখো CnH2n+2। দেখো এটাই কিন্তু মূলত অ্যালকেন এর মূল যেই আহ, সংকেতটা CnH2n+2, এখানে 2 বসালে কিন্তু C2H6ই হয়। অ্যালকেনের মধ্যে কোনো পাই বন্ধন নাই, এটা আমরা অলরেডি জানি। সো ক নাম্বার আনসার, এটা কিন্তু অলরেডি বুঝে ফেছি। তারপরে আমরা সবগুলো অপশন দেখবো। HCHO, এখানে দেখো এই যে HCHO, এই যে কার্বন আর অক্সিজেনের মাঝখানে পাই বন্ধন আছে, ডাবল বন্ড মানে পাই বন্ধন আছে। C2H2, তার মানে এটা হচ্ছে ট্রিপল বন্ডওয়ালা। এখানে পাই বন্ধন একটা না দুইটা আছে, HCN, এখানেও পাই বন্ধন দুইটা আছে। সো এটার মধ্যে আছে পাই বন্ধন, এটার মধ্যে আছে পাই বন্ধন, এটার মধ্যে আছে পাই বন্ধন। অ্যালকেন বলা যেটা, সেটার মধ্যে কোনো পাই বন্ধন নাই। সো অপশন রাইট আনসার হচ্ছে অপশন ক। ঠিক আছে। আচ্ছা, এই যে এটার নামকরণ কিভাবে হবে? দেখো এটা কিন্তু অবশ্যই এই যে কার্বক্সিলিক অ্যাসিড দুইটা আছে, সেটা হবে ডাইওয়িক অ্যাসিড। সো 1,3 প্রোপেন, 1,3 ডাইওয়িক অ্যাসিড। এই যে প্রোপেন, এই 1,3 বলে নাই, বাট তুমি চাইলে 1,3 উল্লেখ করতে পারো, প্রোপেন ডাইওয়িক অ্যাসিড। আবার দেখো এখানে এটা অবশ্যই একটা কি, এটা অবশ্যই একটা কিটোনের স্ট্রাকচার, কিন্তু এখানে আবার দেখো ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে। সো নামকরণটা আমাকে বাম দিক থেকে শুরু করতে হবে। 5 কার্বন যেহেতু আছে, পেন্ট, পেন্ট আইনটা যেহেতু 1 নাম্বার কার্বনের সাথে, সো পেন্ট 1 আইন 3 অন। এই যে পেন্ট 1 আইন 3 অন, এই যে 1 নাম্বার কার্বনের সাথে ট্রিপল বন্ড, সো 1 আইন। 3 নাম্বার কার্বনের সাথে যে কিটোন গ্রুপটা, সো পেন্ট 1 আইন 3 অন। এইগুলো তো বেসিক স্ট্রাকচার গুলো, বইয়ে যে উদাহরণগুলো আছে সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, এই যে এগুলো কিছু উদাহরণ, এবং বইয়ে যেগুলো সলভ করে দেওয়া, এই উদাহরণগুলো প্র্যাকটিস করলে যথেষ্ট, যথেষ্ট। ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, অনেক লম্বা একটা ক্লাস নিলাম জৈব যৌগের, যেহেতু আমরা এই নিয়ত করছি ইনশাল্লাহ তোমাদের 4 ক্লাসের মধ্যে দিয়ে আমরা জৈব যৌগটা শেষ করে দিব। তো এই হচ্ছে মূলত আজকে ক্লাসের জৈব যৌগ সংক্রান্ত ইনিশিয়াল আলোচনা। আমরা নামকরণ পর্যন্ত শেষ করলাম। নেক্সট ক্লাসে আরো বাকি 3টা ক্লাসে জৈব যৌগের টোটাল সিলেবাসটা ইনশাল্লাহ আমরা শেষ করে দিব। তা সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া রাখবে। ঠিক আছে ভাইয়ারা, আসসালামু আলাইকুম।